কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশন একটা থেকে ইউরেনিয়াম থেকে ধরো হ্যাঁ। নতুন একটা কেন মৌল আসতেছে বা আর প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে সেটাই প্রশ্ন আছে। ও আচ্ছা, ভালো কথা বলছো। ধরো তুমি একটা দেওয়াল বানাইছো, সেই দেওয়ালে ইট দিয়ে গেথে গেথে, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু লো ইস্যু মনে হচ্ছে, একটু কেমন ক্লিয়ার না। লো শোনা যাচ্ছে না? জি আচ্ছা দাঁড়াও একটু ঠিক করে নি। ভাই এখনো রেডি হয়নি। ও আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, সো ধরো তুমি একটা ইটের দেওয়াল বানাইছো, জি যে দেওয়ালটার গাঁথুনি কি দিয়েছিল? ইটের সাথে মাঝখানে মাঝখানে প্রচুর সিমেন্ট আর বালি, তাই না? জি তো জি সেই সিমেন্ট আর বালিগুলো মূলত ইটগুলোর মধ্যে বন্ধন তৈরি করছিল। এটাকে আমরা বলি বাইন্ডিং ম্যাটেরিয়াল বলবো, তোমাদের বয়সে বড় হইলে দেখবে এটাকে বলে বাইন্ডিং এনার্জি। সো এখন তুমি যদি ওই দেওয়ালটা ভেঙে ফেলো, তাহলে ওই ইট সিমেন্ট সরি ইট বলতেছে সিমেন্ট বালিগুলো বের হয়ে আসবে না? জি জি দ্যাটস ইট। সো পরমাণুর যে নিউক্লিয়াস ছিল সেটা প্রচণ্ড শক্তিতে আটকানো ছিল কোনো একটা বলের দ্বারা। সো যখন তুমি ওই নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলবা, তখন ওই বলগুলো পরিবেশে মুক্ত হবে। যে বলটাকে তুমি বলতেছো শক্তি, ওটাকে আমরা বলি নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার এনার্জি। সো আশা করি বুঝছো। জি ভাই। আর এটা ডিটেইলে যখন যাব আরও জানবা আর কি। আর তোমাদের একটা ভালো ব্যাপার দেখলাম আমি, সেটা হচ্ছে যে এটা সবার না, অনেকেরই আর কি দেখলাম, যে whenever you are not understanding any specific topic, then you are going for, you know, কি বলো এটাকে, ChatGPT chat gpt or things like that, and that is very appreciable. Do it, but don't trust whatever you good see. use of AI, কি? good use of AI। হ্যাঁ হ্যাঁ, গুড ইউজ অফ এআই। মানে কাহিনী হচ্ছে যে কোনো জিনিসই খারাপ না, কোনো জিনিসই ভালো না, সব কিছু নির্ভর করে তার পার্সপেক্টিভের উপরে, তুমি কিভাবে ব্যবহার করতেছো তার উপরে। সো আমার যে বাচ্চা কাচ্চা দেখলাম, মাশাল্লাহ তোমরা ভালো কাজে ব্যবহার করতেছো, আবার গোপনে গোপনে কি করো তা তো আমি জানি না, সে আল্লাহ তাআলা জানে। আল্লাহর উপরে ছেড়ে দিলাম। সো এখন ঘটনা হচ্ছে যে তোমরা যদি ভালো ব্যবহার করো তাহলে ভালো আউটপুট পাবা, যদি খারাপ ব্যবহার করো তাহলে খারাপ আউটপুট পাবা। জি সো কাহিনী হচ্ছে ওইটাই আর কি, যে এই চ্যাট জিপিটি বা গুগল বা হোয়াট এভার ওয়েবসাইটস দ্যাট ইউ ইউজ, ডু ইউজ ইট, কোনো প্রবলেম নাই, কিন্তু যা দেখবা তাই বিশ্বাস করবা না। দ্যাট মাইট ওপেন অ্যান আইডিয়া অ্যান্ড উইন্ডো টু দ্য আইডিয়া, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক, দেন ইউ হ্যাভ টু আস্ক, দেন ইউ ডিসকাস, তখন একটা সিদ্ধান্তে যাওয়া যাবে আর কি। ওকে। চ্যাটজিপিটি অনেক ভুল তথ্য দেয়। হ্যাঁ দিতে পারে, দিতে পারে। ওইটাই তো তোমাদের মজা করে শিখতে হবে, হ্যাঁ, যে ভুল তথ্যের ভিতর থেকেও সঠিক তথ্য বেছে নিয়ে আসে কিভাবে। মুরগি খাওয়াইছো কোনোদিন? মুড়ি টুড়ি খাইতে দাও না, দেই না আমরা মুরগিকে? তো মুরগিকে খাইতে দিলে মুরগি কিন্তু সব খায় না, বা এক কোনা দিয়ে ধরে খাইতে খাইতে যায় না, ও করে কি বাছাই করে, ও বড় বড় পিসগুলো আগে খায়। হ্যাঁ, তোমাকে যদি আমি ধরো ডিম কিনতে পাঠাই, সো ডিমের ট্রেতে ধরো 20টা ডিম ধরে, কথার কথা আর কি। সো 20টা ডিম কিন্তু তুমি এক কোনা দিয়ে নেওয়া শুরু করো না, তুমি বাছাই করো যে ওর মধ্যে বড় কতগুলা। এরপরে আরেকজনকে পাঠাইলাম, ওই রিমেইনিং গুলার মধ্যে আবার বড়গুলাকে বাছে। সো নিয়মটা এইটাই আর কি, যে অলওয়েজ পিক দ্য বেস্ট ওয়ান অ্যান্ড হ্যাভ দ্যাট পেশেন্স টু আন্ডারস্ট্যান্ড যে হুইচ ওয়ান ইজ বেস্ট। সো আসসালামু আলাইকুম। আজকে আমাদের 5 নাম্বার ক্লাস ফাউন্ডেশনের। মাঝখানে অনেকগুলো গল্প হইলো আমাদের। 5 নাম্বার ক্লাসে কি দেখতে হবে? 1 থেকে 30 পর্যন্ত হলো 14 গোষ্ঠী। তোমাদের কি মনে পড়ে? এটা আগে একটা ক্লাসে, সম্ভবত 3 নাম্বার ক্লাসে শুরু করেও শেষ করতে পারছিলাম না। ওই দিন আমি অসুস্থতার পরে অনেকদিন পরে ক্লাস নিতে আসছিলাম হঠাৎ করে। সো এই লাস্টের যে ছোট্ট অংশটুকু বাকি, ওইটুকু দেখাবো। আর তারপর হচ্ছে প্রশমন বিক্রিয়ার মূলনীতি। যারা আমাদের সাথে এসএসসি 25 এন্ড গেমে ছিলে তারা এই জিনিসটা দেখছো অলরেডি, বাট আজকে আরেকটু গভীরে যাব, ওই রিলেটেড আরো কিছু কঠিন এক্সাম্পলে দেখবো, কারণ অলরেডি তোমরা এইচএসসি তে উঠে গেছো বলে আমরা ধরে নিচ্ছি, যদি না কেউ ম্যাট্রিক ফেল করো। এই আর কি। সো চলো তাহলে আজকের ক্লাসের মূল টপিক ছিল আমাদের যদিও নিচের অংশটা, বাট আমাদের উপরের অংশটা একটু হালকা একটু বাকি আছে, ওইটুকু একটু দেখে নিতে হবে। ওটা অনেক দ্রুতই হয়ে যাবে, সমস্যা নেই। বিসমিল্লাহ। আচ্ছা, সাউন্ড শুধু আমার কাছে কম আসতেছে নাকি সবারই সাউন্ড সমস্যা হচ্ছে? সাউন্ড বাকিরা বলো। ঠিক আছে ঠিক আছে, আমি তো সাউন্ড ঠিক আছে। লাইভেও দেখলাম ঠিক আছে আর কি। আচ্ছা তাহলে আমার কাছে তো আসতেছে। ওকে। না না, পুরোপুরি সুস্থ হয় নাই, বরং সমস্যা আরো পায়ের দিকে গেছে। আমি এই কারণে খালি পায়ে এখন ক্লাস নিচ্ছি, কিন্তু আমার অস্বস্তিকর লাগতেছে ওই জিনিসটা এক্সট্রিমলি। মানে এইখানে অনেকটা মানে ওই স্প্লিনটা লাগানোর কারণে এইখানে নতুন ব্যথা শুরু হয়েছে। মানে ওইটার ভিতরে তো মেটাল, বেসিক্যালি হাতটাকে সোজা রাখে। সো আমি একটু ডাক্তারের অমান্য করতেছি একদিনের জন্য, কালকে থেকে আবার ইনশাল্লাহ পড়বো। মানে এটা জাস্ট
নিতান্তই আমি পারতেছি না, মানে দ্যাটস টু মাচ আনবেয়ারেবল আর কি। সো এই জন্য এনিওয়ে চলো, সো পড়াশোনা শুরু করি। গতদিন আমরা যেটা দেখছিলাম, আমি খুব দ্রুত লিখে যাচ্ছি, দেখো মনে পড়ে কিনা। পারমাণবিক ভর মূলত কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, নির্ধারিত হয়? কোন একটা মৌলের পারমাণবিক ভর? প্রোটন আর নিউট্রনের ভরের যোগফল। সো প্রোটন আর নিউট্রনের ভর কিন্তু আপেক্ষিক ভর ধরতে হবে। প্রোটনকে এক ধরে নিলে নিউট্রনকে আমরা এক ধরে নিয়ে কাজ করি, এগুলো বলছিলাম। এবং তোমাদের জানা উচিত যে যতগুলো প্রোটন থাকে, নিউট্রন কি তার চেয়ে বেশি থাকে নাকি কম থাকে নাকি সমান সংখ্যক থাকে? বেশি অথবা নিউট্রন 2-4টা বেশি থাকলে থাকতে পারে, যত বড় পরমাণু হবে তত বেশি করে বাড়বে। সো রাফলি বলা যায় ভর সংখ্যার কাছাকাছি হবে হচ্ছে পারমাণবিক ভর। সো এখন কাহিনী হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর ছিল হচ্ছে 1, বিকজ ওইটার মধ্যে কোনো কি ছিল না, নিউট্রন ছিল না। এবং এইটাই পৃথিবীর একমাত্র মৌল যার মধ্যে কোনো নিউট্রন থাকে না। এটা ছাড়া দুনিয়ার সমস্ত মৌলের মধ্যেই নিউট্রন থাকে। মাইকে শব্দ হচ্ছে। আচ্ছা, হিলিয়ামের পারমাণবিক ভর তোমার জানার দরকার নাই, লিথিয়ামের কত তাও জানার দরকার নেই, এগুলো কাজে লাগে না। তারপরেও চাইলে বলতে পারো এটা 7। মুহসিনুল্লাহ প্লিজ। আচ্ছা, তারপরে আসো, বোরনেরও আমার কোনো কাজে লাগতেছে না, লাগলে লাগবে কালে ভদ্রে, তুমি বের করে নিতে পারবা, লজিক যেহেতু শিখে নিলা। বোরন লাগবে না, কার্বন লাগবে হচ্ছে 12। তারপরে নাইট্রোজেনের হবে হচ্ছে কত, 7 দুগুণী 14, অক্সিজেনের হবে 16, ফ্লুরিনের হবে হচ্ছে 19, নিয়নেরটা লাগবে না, সোডিয়ামেরটা হচ্ছে 23, এই যে 11 দুগুণী 22, একটু বেড়ে গেল 23। ম্যাগনেসিয়ামের হবে হচ্ছে 24, তারপরেরটা কে আছে, অ্যালুমিনিয়ামের হবে হচ্ছে 27, তার দুগুণী 26, একটু বাড়ছে। সিলিকন লাগবে না, ফসফরাস 31.1 বা জাস্ট 31, সালফারের হচ্ছে 32, ক্লোরিনের হচ্ছে 35.5, খুব বিখ্যাত। আর্গনেরটা লাগবে না। পটাশিয়ামের হচ্ছে 39.1, 39 লিখবো। ক্যালসিয়ামের হচ্ছে 40, স্ক্যান্ডিয়াম লাগবে না, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম লাগে, আমার মনে নাই। তাহলে বুঝতে পারতেছো কত বেশি লাগে, যে আমার নিজেরই মনে নাই। হ্যাঁ, সো এইভাবে আর কি শিখতে হবে যে ভাই এটা এত বেশি কাজে লাগে, এটা মনে নাই। আচ্ছা, তারপরে না না এত বেশি না, 63.5 হচ্ছে কপার, ক্রোমিয়াম না। আচ্ছা ঠিক আছে, তাহলে 52, ওই হইলো কিছু একটা আর কি আছে। আচ্ছা, ম্যাঙ্গানিজেরটাও দরকার নাই, বাট তোমাদেরকে আমি দেখাইছিলাম ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ যে দুইটা বেশি কাজে লাগে মাঝে মধ্যে কালে ভদ্রে, সেই দুইটা বের করারও একটা পদ্ধতি আছে। মনে আছে কি আপনাদের সেই পদ্ধতি? KMnO4 এর ভর আমরা মনে রাখি, আর K2CR2O7 এর ভর মনে রাখি। ওই দুইটা আমার অবশ্যই পরিমাণগত রসায়ন অধ্যায়ে মানে দুর্দান্ত লেভেলে কাজে লাগে। সো ওইখান থেকে আমি চাইলে বের করে নিতে পারি যদি আমার কালে ভদ্রের প্রয়োজন হয়। সো আমি আবারও বলতেছি, বি লাইক অ্যান ইঞ্জিনিয়ার। প্রকৌশলীরা যেটা করে, আচ্ছা ধরো ব্যাপারটা এরকম, আমি জাহাজের প্রকৌশল পড়ছি। সো এখন তুমি আমাকে একটা সিএনজি বা একটা গাড়ি নষ্ট হয়ে গেছে ঠিক করতে দিলা। প্রকৌশলীদের একটা মজার ব্যাপার হচ্ছে দে নো দ্য লজিক, যুক্তিটা বোঝে। সো যার ফলে হয় কি, যৌক্তিকভাবে না গুতায় গাতায় কিছু না কোনো একটা রাস্তা খুঁজে বের করে ঠিকই, ট্রাবল শুটিং এর জন্য বা প্রবলেম সলভিং এর জন্য। সো দ্যাট শুড বি ইয়োর লাইফ মোটো, যে তুমি যদি যুক্তিটা জানো, তুমি না মহাবিপদে পড়ে গেলে ওইটা একটা রাস্তা বাইর করতেই পারবা ইনশাল্লাহ। সো ঘটনা এটাই যে ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম আমার অলওয়েজ মাথায় নিয়ে বসে থাকার দরকার নেই। তুমি কেবল এইচএসসিতে উঠছো, কলেজ এখনো শুরু হয় না, রেজাল্ট দেয় না, তোমার আমি কেন এগুলো মুখস্থ করতে বলবো? সো আমার টেকনিকটা বোঝা, আমি তোমার সব পড়তে বলতেছি না, জাস্ট বি ভেরি মাচ পিকি, হ্যাঁ, এট দিস পয়েন্ট অফ লাইফ অ্যাট লিস্ট। সো আয়রনের কথা হবে 55.85, যেটাকে আমরা কত লিখি জানো, জাস্ট 56 লিখে দিলেও কাজ চলবে। কোবাল্টের জানি না ভাই, কাজে লাগে মাঝে মধ্যে কালে ভদ্রে। নিকেলের লাগে 58.7, কপারের হচ্ছে আরেকবার একটু বের করে দেখান। ওই বেটা KMnO4 এর আণবিক ভর কত, 158। এবার তুই নিজে হিসাব কর, পটাশিয়াম আর অক্সিজেন বাদ দে। নিকেলেরটা তো ভাই আমাদের বইয়ে 59টা। আচ্ছা ভালো হইছে তুই 59 ইউজ করিস, ইন্টারমিডিয়েট এটা ইউজ করে। কপার হচ্ছে 63.5 আর জিঙ্কের হচ্ছে 65.5 বা 65.49, আমরা এটাকে 5 লিখলাম, শেষ। ওকে, সো এবার আসো আণবিক ভরগুলো লিখে ফেললি। তোমাদের কি মনে আছে দ্বিপারমাণবিক অণু কে কে, কয়জন ছিল দ্বিপারমাণবিক অণু বলেন তো তাড়াতাড়ি? 7 জন ছিল। কে কে ছিল? হাইড্রোজেন ছিল, তারপরে বলো পরে। ফ্লোরিন, ক্লোরিন, মেয়েরাই শুধু পড়ছে, ছেলেরা কেউ পড়ে নাই। ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, এই 7 জন, এই 7 জনের ক্ষেত্রে কি করব, পারমাণবিক ভরকে আমরা 2 দিয়ে গুণ করে দিব, তাহলে পেয়ে যাবো আণবিক ভর। এদের ছাড়া বাকি যারা আছে তাদের সবারই পারমাণবিক ভর আণবিক ভর একই হবে। 2 দিয়ে গুণ করে দিব। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটু এগুলো বসাই। বলো তাহলে, হাইড্রোজেন আণবিক ভর হবে 2, হিলিয়ামেরটা জানি না, বাট যা হবে একই হবে। লিথিয়ামেরও একই হবে, বেরিলিয়ামের একই হবে, বোরনের একই হবে, কার্বনেরও একই হবে, ঠিক আছে না? মানে ওই লিস্টের মধ্যে যেহেতু ছিল না। নাইট্রোজেনের দ্বিগুণ হয়ে যাবে, 14 দুগুণী 28, অক্সিজেনের হবে 32, ফ্লোরিনের হবে 19 দুগুণী 38,
নিয়নের হবে কত জানি না, একই হবে, সোডিয়ামের একই হবে, ম্যাগনেসিয়ামেরও একই হবে। আচ্ছা, অ্যালুমিনিয়ামেরও সেম হবে আমাদের, সিলিকনের সেম, ফসফরাসের সেম, সালফারেরও সেম, ক্লোরিনের হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে 71, আর্গনেরও একই হবে, পটাশিয়ামের সেম হবে, ক্যালসিয়াম এর পরে বলছিলাম সবই সেম, মনে আছে আপনাদের? ক্যালসিয়ামের পর থেকে আমাদের কি ডি ব্লকের মধ্যে ঢুকে গেলাম, আর ডি ব্লকের সবগুলোই কি ছিল? ধাতু। সো ধাতু যেহেতু ছিল, তার মানে আমাদের কি বলে, ওই যে দ্বিপারমাণবিক মৌল যারা, তাদের কেউ কি আছে ধাতু আছে নাকি? আনসার হচ্ছে না। দ্বিপারমাণবিক যারা ছিল এরা সবাই কি? অধাতু। সো অধাতু যদি হয়, আমি যখন একবার ধাতুর তালিকায় ঢুকে গেলাম, তখন আর আমাদের দ্বিগুণ করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় আর কি। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? জি স্যার। ওকে, এখন বলো আমাকে, আমরা যোজনীর দিকে যাই, চলো যোজনী, যেটা আমরা গতদিন ড্রপ অফ। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, গোন। সালফারকে কেন অষ্ট পারমাণবিক অণু বলা হয়? কারণ সালফারের একটা বিশেষ, না অষ্ট পারমাণবিক বলার মানে হচ্ছে ওর একটা অণুতে 8টা পরমাণু থাকে, তাই আমরা অষ্ট পারমাণবিক বলতেছি, স্বাভাবিক ব্যাপার না? একটা সালফারের বিশেষ রূপভেদ ছিল, আমি দেখাইছিলাম ক্রাউন সালফার, ওইটার মধ্যে হচ্ছে 8টা পরমাণু মিলে একটা অণু গঠন করে, মনে আছে কি? একইভাবে ফসফরাসের একটা বিশেষ রূপভেদ ছিল, যেখানে P4 থাকে, সব ফসফরাসে থাকে না। আবার অক্সিজেনের একটা বিশেষ রূপভেদ ছিল, যেখানে 3টা পরমাণু মিলে একটা অণু গঠন করে, যেটাকে আমরা ওজোন বলি, বাট ওগুলো রেয়ার বলে আমরা ওগুলো ব্যবহার করি না। অক্সিজেনের বেশি অ্যাভেলেবল ফর্ম কোনটা? O2, দ্যাটস আমরা O2 লিখব। ফসফরাসের বেশি অ্যাভেলেবল পাই আমরা জাস্ট মনো অ্যাটমিক যে ফর্মটা, বাংলায় কি বলে, এক পারমাণবিক ফর্ম যেটা, দ্যাটস আমরা P লিখি আর কি। ওকে, চলেন এবার মনে করে বলেন হাইড্রোজেনের যোজনী কত, তাড়াতাড়ি। 1 +1 না -1? ওই যে বর্ণা বলতেছে 0, দেখো। হ্যাঁ, আবার বলো। যোজনী তো সামনে থাকলে কিলা এক একটার পিঠের হাড্ডি গুঁড়া করে দিতাম এখন, ছাগলের নাতি। যোজনীর কোনো প্লাস মাইনাস হয় না, কতবার বলবো? যোজনী মানে যুক্ত হওয়ার ক্ষমতা, তুই যতজনের লগে যুক্ত হইতে পারবি, তোর হাত আছে কতগুলো? একটা। যোজনী শব্দটা আসছে যোজন থেকে, যোজন মানে যোগ করা, কতজনের সাথে যুক্ত হইতে পারে। এই মনে পড়ছে কিরে ভাই? তোরা তো আমার মান ইজ্জত ধুলাই মিশাই দিবি রে। আচ্ছা, হিলিয়া কেন কেন এটা করা যাবে না? ওস্তাদেরা এই কাজ করে না, বর্ণা মানে মুখ পিছলায়ও বলা যাবে না। হ্যাঁ বল, কি বলতে গেছিলি? ওকে ভাইয়া। অ্যাস্টাটিন কেন দ্বিপারমাণবিক মৌল হয় না? অ্যাস্টাটিন একটা তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌলের নিজেরই নাম পরিচয় ঠিক নাই। ও আজকে এখন অ্যাস্টাটিন আছে, ওর অর্ধায়ু দেখিস তো একটু গুগলে কত আসে। ওই অর্ধায়ু মানে হচ্ছে ওইটুকু টাইম পরে মোটামুটি ও নাই হয়ে যাবে, ও অন্য কিছুতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, মানে ধর ব্যাপারটা এরকম। কে বললো এই প্রশ্নটা অ্যাস্টাটিনের কথা? কে? কি নাম? সিনাত। আচ্ছা, অদ্ভুত নাম। সো সিনাতের নানা ধরো জিনাত, ওর নানার নাম হচ্ছে জিনাত। এখন ঘটনা হচ্ছে জিনাতকে আমরা একটা বিয়ে দিলাম, সেই জিনাতের বৈশিষ্ট্যটা এমন, সে প্রতিদিন পরে 24 ঘন্টা পর পর তার রূপ বদলায়। জিনাত হয়ে যায় মিনাত, পরের দিন হয়ে যায় কিনাত, তারপরের দিন হয়ে যায় পিনাকি ভট্টাচার্য, মানে ঠিক নাই। সো ওর নানার লগে কাউরে বিয়ে দেওয়া যাবে না, কারোর সাথে বন্ধন সে গঠন করবে না, এমনকি ওর নানার মতো আর এক পিসের লগে বন্ধন গঠন করবে না। এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌলের ঘটনা। আচ্ছা, এই জায়গায় ফোকাস থাকি আমরা একটু। আচ্ছা, হিলিয়ামের যোজনী কত বলেন? 0। সো স্টার মাইরা দিচ্ছি, মানে তুমি না জানলেও আমার কোনো ক্ষতি নাই, তোমার কোনোদিন জিগামো না। লিথিয়ামের যোজনী কত? 1 এইটা না জানলেও কোনো ক্ষতি নাই, তবে তোমাদের জানা উচিত, বিকজ লিথিয়াম কোন গ্রুপের মৌল? হাইড্রোজেনের সাথে, তাই না? হাইড্রোজেন সোডিয়ামের সাথে। আচ্ছা, বেরিলিয়ামের যোজনী তাহলে লজিক্যালি কত হওয়ার কথা? 2। এটা তোমার কাজে লাগবে না ওইরকম, এই জন্য স্টার মারছি। স্টার মারার মানে গুরুত্বপূর্ণ না, স্টার মারার মানে তুমি না জানলে আমার সাথে তোমার কোনোদিন মারামারি লাগবে না। বোরনের তাহলে কত হওয়া উচিত? 3 হওয়া উচিত, কারণ অ্যালুমিনিয়ামের উপরের মৌল বোরন। কার্বনের হওয়া উচিত হচ্ছে 4। আচ্ছা, কার্বনের একটা যোজনী তোমরা কি শিখছিলা? 2 আছে, শুনছিলা? কার্বনের যোজনী 2 আর হচ্ছে 4। এবার ইন্টারমিডিয়েটে উঠছে, এবার একটু সত্যি কথা শোনো, অনেক মিছা কথা হয়েছে। কার্বনের যোজনী কখনোই 2 নাই, ওটা ভুল কথা বলছিল তোমাদেরকে, ঠিক আছে? এগুলা বগিচগি আমাদের বলা লাগে ছোটবেলায়, না বললে, ওটা না বললে তোমাকে ব্যাখ্যা করা যাচ্ছিল না যে কার্বন মনোক্সাইড যৌগটা কেমনে এক্সিস্ট করে। অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইডের মধ্যেও কার্বনের যোজনী 4। সো ওইটা বোঝানোর জন্য ওই সময় বলা হয়েছিল, ইন্টারমিডিয়েটে উঠে আর কখনো বলবে না আর কি। যদি কেউ বলে থাকে তারা আমার কাছে একটু ধরে নিয়ে এসে একটু কেমিস্ট্রি পড়াবো না, যে ব্যাক বন্ডিং কারে বলে। যাই হোক, সো এটার এই 2-3 জন এক লগে প্রশ্ন করতেছে। বল, আবার বল।
স্যার কার্বন মনোক্সাইডে কিভাবে কার্বনের যোজনী 4 হয়? ওইটাই তো বললাম, তো তুই তো এখনই বুঝবি না। ব্যাক বন্ডিং আছে একটা ব্যাপার, হ্যাঁ, পিছনের দিকে ব্যাক বন্ডিং, ওইটাকে সন্নিবেশ বলে না। আরে গাদা, আমি কথা কর মধ্যে কথা কয়, ওইটা একটা বিশেষ ধরনের বন্ধন, ওটা এখনই বুঝবা না আর কি, পরে ধৈর্য ধরো, খালি শোনো। কার্বনের যোজনী 2, এটা মিথ্যা কথা। হ্যাঁ বলো কি? কার্বন মনোক্সাইডে অক্সিজেনের যোজনে কি আর 4 ব্যবহৃত? না না না, কার্বনের ঠিকই, অক্সিজেনের ঠিকই আছে, বাট ওইখানে যোজনীর ডেফিনেশন আসলে অন্যভাবে হবে, তোমরা যেভাবে বোঝো ওইরকম না আর কি। এটা বাদ দাও আপাতত, জাস্ট ট্রাস্ট মি, কার্বনের যোজনী কখনোই 2 নেই, ঠিক আছে? একমাত্র খুঁজে পাবা অর্গানিকে, তোমার যখন এই যে পড়বা আইসোসায়ানাইড মূলক, ওইখানেও আসলে সাইরি থাকে, ওইখানে রেজোন্যান্স করে বলে আমরা বলি না আর কি কিছু। হ্যাঁ, ওটা ওইসব জায়গায় যায় যোজনীর ইস্যু কোনো ব্যাপারই না। ওই সময় এমন বড় প্যারায় থাকবা, মানে কনসেপচুয়াল অন্য জায়গায় এত বড় ঝামেলায় থাকবা আলোচনায়, সে সময় যোজনী কত কে জানে। ওকে, যাই হোক, চলো এবার ঘটনা হচ্ছে, এরপরে আমরা আসি কোথায়, নাইট্রোজেনের যোজনী কত বলেন তো? 3 আর কত? 1 2 3 4 5। আচ্ছা, নাইট্রোজেনের যোজনী আসলে 1 2 3 4 5। এইখানে আমরা ছোটবেলায় শিখছিলাম কি শুধুমাত্র 3 আর 5, তাই না? এখন একটু নতুন কিছু কথা শিখতে হবে। সে কথাটা হচ্ছে এই যে 1 2 3 4 5টা লিখলাম, এই সবগুলো আবার নাইট্রোজেন সবার সাথে ব্যবহার করে না, তার একটু এক্সক্লুসিভিটি আছে। কি কি করে না? 1 2 আর হচ্ছে 4, এই 3টা হচ্ছে তোমাদের অক্সিজেনের সাথে। আগামী, হ্যাঁ, OWOX। এটা তোমরা কোথায় দেখলা? এটা তো তোমাদের জানার কথা না? ও আচ্ছা, সো SSC 25-এ দেখাইছিলাম। এর মানে হচ্ছে অনলি উইথ অক্সিজেন, মানে 3 আর 5 সে সবার সাথে করে, কিন্তু 1 2 4টা এক্সক্লুসিভ ফর অক্সিজেন। অক্সিজেনের সাথে যে অক্সাইড গঠন করতে হবে শুধু তা না, অক্সি অ্যাসিডও হইতে পারে, মানে সামথিং রিলেটেড টু অক্সিজেন হইলে তখন সেই কাজটা করে আর কি। তো চলো আমরা একটু এটার এক্সাম্পল দেখে আসি যে কোথায় এসে করলো, যদিও দেখাই দিছিলাম মনে হয় আগে একদিন। আমাকে একটু তাড়াতাড়ি সিরিয়ালি কে বলতে পারবেন নাইট্রোজেনের অক্সাইড গুলো? এ দাঁড়া, কে পারবি আগে তো বল, নাম কি? মারিয়া পারবো। আমি পারবো ভাইয়া। মারিয়া পারবি? আচ্ছা মারিয়া বল, আগে বলছে। গন। নাইট্রাস অক্সাইড N2O। শাবাশ। তারপর NO। তারপর N3O2। সরি N2O3। সিম্পলি অক্সিজেনের যোজনী এখানে, নাইট্রোজেনের যোজনী এখানে, তারপরে N2O4। তারপরে N2O5। সিম্পলি দেখো আমরা কি করছি, প্রথমে অক্সিজেনের যোজনী 2 এখানে দিছি, এখানে যোজনী দুইজনেরই 2 হয়ে গেছে বলে আমরা কিছু লিখি নাই, কাটি নাই, লেখি নাই আর কি। আর এখানে যোজনী অক্সিজেনটা এই যে সবার ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে 2, কারণ এটা অক্সিজেনের যোজনী, আর নাইট্রোজেনের যোজনীগুলো এর পাশে ট্রান্সফার করছে। এখন এগুলোর নাম আগের দিন কি লিখে দিছিলাম? নাইট্রাস অক্সাইড। আচ্ছা, আবারও লিখতেছি যেন পারিস, এই সিরিয়ালি পারবি, একদম সিরিয়ালি। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। বলো বলো। ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। আচ্ছা, ডাইনাইট্রোজেন, ইংরেজিতে বানান লিখতে পারেন তো আপনারা? না পারলে কিন্তু বিপদ। হ্যাঁ, তারপরে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। আচ্ছা, তাহলে একই জিনিস কপি করে নিয়ে যাই, তাই না? ডাইনাইট্রোজেন যেহেতু বারবার আসবে আমাদের, দাঁড়া, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। টেট্রা মানে জানো কি? টেট্রা মানে জানো? 4। পেন্টা। আর এটা হচ্ছে পেন্টাঅক্সাইড। ওকে ফাইন, রাইট, ওইটাই লিখতে গেছিলাম, দাঁড়াও। আচ্ছা, তো এটা টেট্রা হবে না, এটা হবে টেট্রোক্সাইড, একসাথে হয়ে যাবে, তখন এই ওটা থাকবে না, বানানটা হচ্ছে এরকম, টেট্রোক্সাইড। এইটা হবে পেন্টোক্সাইড, ওই ওটা ছোট হাতের হয়ে যাবে। মানে ইংরেজিতে বানান লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে একসাথে লেখা। আমার ভাল লাগে না এটা বলে আমি এরকম করি আর কি, আলাদা আলাদা করে লিখি, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল চয়েস। ওকে, তোমাদের তো আর পরীক্ষার খাতায় ইংরেজিতে লেখা লাগবে না, ইভেন বাংলাদেশে ইংলিশ ভার্সনেও বইতেও ওই যে হাবিজুবি লিখে রেখে দেয়, এসব নিয়ম কেউ মানেও না, বাট আন্তর্জাতিক নিয়মের কথা যদি বলি আর কি। আচ্ছা, এটা গেল নাইট্রোজেনের অক্সাইডগুলো। তো এইটা একটা ভালো প্রমাণ যে নাইট্রোজেনের আসলে এতগুলো যোজনী ছিল। হ্যাঁ, ওকে, সো চলেন এবার আমরা একটু পেছনে যাই। আবার কোথায় ছিলাম? নাইট্রোজেনের যোজনীতে। বলো তারপরে অক্সিজেনের যোজনী কত? -2। প্লাস মাইনাস হবে না? প্লাস মাইনাস হবে না। আচ্ছা, শুধুমাত্র 2। ওকে, তারপরে ফ্লুরিনের কত? 1, নিয়নের 0, না জানলেও ক্ষতি নেই, সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2। আচ্ছা, তারপরে অ্যালুমিনিয়ামের হচ্ছে 3,
সিলিকনের কত 4, কারণ কার্বন সিলিকন একই গ্রুপের মৌল। ফসফরাসের হচ্ছে কত জানি 5, তবে তার আগে আবার একটা ব্যাপার আছে 3 আর 5। আচ্ছা, সালফারের কত 6, 2 4 6 তার মানে হচ্ছে 2 4 6। ক্লোরিনের হচ্ছে কত জানি 7, 1 3 5 7। ওকে, তারপরে আর্গনের হচ্ছে 0, তারপরে পটাশিয়ামের হচ্ছে 1, ক্যালসিয়ামের 2, স্ক্যান্ডিয়ামের তাহলে কত হবে আল্লাহ জানে। 3। আচ্ছা, এখন আমরা একটা গান শিখবো, চলো সবাই একসাথে মিলে একটা গান গাইবো। তোমরা কি এখানে একটা মিউজিক খেয়াল করতেছো? জি ভাইয়া। আচ্ছা, সেই মিউজিকটা জানো কি? দেখেন এখান থেকে একটু যদি খেয়াল করি 0 1 2 3 4 এই যে বাড়তেছে, 0 1 2 3 4 বাড়তেছে। আমার এক পেজে লেখা গেলে জিনিসটার ছন্দটা আরো সুন্দর হইতো। পরের পেজে যায় দেখো ওইখানে চলে আসছে 5 এর পর আবার একটু ডাউন হইছে, এই যে 2 1 0 ভিতরের দিকে ঢুকে গেছে, মানে কমে গেছে আর কি। আবার 0 1 2 করে বেড়ে আবার ওইখানে কি হয়েছে দেখো তো 3 4 5 6 7, 7 এর পরে লাভ দিয়ে আবার ভিতরে ঢুকে গেছে 0, 0 এর পর আবার বাড়া শুরু করছে 1 2। তার মানে বোঝা যাচ্ছে না এর পরেরটা কি হবে বলেন তো আমাকে একটু। লজিক্যালি 3 আসার কথা, আমি বলতেছি লজিক্যালি 3 আসার কথা, দ্যাট দেয়ার মাইট হ্যাভ সাম ডিফারেন্স, বাট লজিক্যালি এটা আসার কথা আর কি। স্ক্যান্ডিয়ামের আসলেই যোজনী 3। আচ্ছা, টাইটানিয়ামের তাহলে লজিক্যালি কত আসার কথা বলেন তো 4, এবং আসলে ভদ্রলোক দেখাবে কি বলতো 2 আর 4 আর কি। আচ্ছা, মেইনলি 4 দেখায় সে, যাই হোক। এবং তোমরা কি জানো টাইটানিয়াম প্রচন্ড শক্ত একটা ধাতু, এইখান থেকে কিন্তু নামটা আসছিল যে টাইটানিক জাহাজের, এত শক্ত বলে আর কি। সেই শক্ত জাহাজ তো গেছে গা প্রথম জার্নিতেই। আচ্ছা, ভ্যানাডিয়ামের কথা আমি জানি না, বাট তুমি একটা গেস বলে দিতে পারো যে তার যোজনী অন্তত 5 হওয়ার কথা। আসলে এর যোজনী হচ্ছে 2 3 4 5, এরকম মেলাগুলো আছে আর কি। মেলাগুলো মানে 5 ম্যাক্স, মানে তুমি এন্ড লিমিটটা ধরতে পারতেছো। হোপফুলি তোমাদেরকে আমি ইঞ্জিনিয়ারিং শিখাইতে পারতেছি যে ইউ শুড নো দ্য লজিক, দ্য প্যাথওয়ে। হ্যাঁ, ইউ মাইট নট নো এভরিথিং, বাট ইউ শুড নো দ্য প্যাথ। ওকে, ক্রোমিয়ামের তাহলে ম্যাক্স কত হওয়ার কথা বলেন তো আমাকে একটু। 6তে যাওয়ার কথা, দ্যাট ইজ দ্য মিউজিক, দ্যাট ইজ দ্য মিউজিক। ম্যাঙ্গানিজের তাহলে শেষ হওয়ার কথা কোথায় 7-এ। আয়রনের আবার লাভ দিয়ে চলে আসছে কোথায় 2 আর 3-এ। কোবাল্টের কত হয়েছে জানি না, 4-এর মতো হবে কিছু একটা। নিকেলের হবে আবার 2, যে লাস্টের দিকে একটু ঝামেলা 1 আর 2। জিঙ্কের হচ্ছে 2, বাট এগুলো তো পরিচিত মৌল, আমাদের মনে থাকে এমনিও। সো আমার হাতের লেখা ভালো না, লেখা সুন্দর না, এখানে সব লেখা আছে। একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে ক্লোরিনের যে যোজনীগুলো 1 3 5 7, সেই যোজনীর মধ্যে একটা গ্যাঞ্জাম ছিল, মনে আছে কি আপনাদের? এই 1 3 আর 5 এগুলো কাদের সাথে ব্যবহার করে বলেন তো? অক্সিজেন। শুধুমাত্র অক্সিজেন। তাহলে ওইটা একটু লিখে রাখি, 1 3 5, এই 3টা হচ্ছে আমাদের OWOX। যারা নতুন আছো SSC 25 এন্ড গেমে করো নাই, তারা মন খারাপ করে না, অনেক দ্রুতই হয়ে গেছে, কারণ ওরা এগুলো আগে দেখছে তো। ওদের এখন আর মজা কাজ করতেছে না, ওদের কাছে এগুলো বোরিং লাগতেছে। এই লোকটা পুরান কথা, পুরান কাসুন্দি বারবার ঘাটে। আচ্ছা, এবার আসো আমরা একটা কাজ করি, কার অক্সাইড গুলো লিখে ফেলবো বলেন তো? ক্লোরিনের অক্সাইড গুলো, তাই না? বলেন, সিরিয়ালি বলতে পারবেন কে? বলো বলো। ClO। আচ্ছা, বুদ্ধিটা যেটা, ক্লোরিনের পাশে অক্সিজেনকে লিখবো। হ্যাঁ, ক্লোরিনের পাশে অক্সিজেনকে লিখবো, লেখার পরে সিম্পলি যোজনী ট্রান্সফার করে দিব। সো ক্লোরিনের প্রথম যোজনী আমরা কত ব্যবহার করব? 1। তাহলে আমরা লিখবো Cl2O। তারপরটা কি লিখবো বলেন তো? Cl2O। তারপরটা হ্যাঁ O2O5 Cl2O7 O7। দ্যাটস ইট, হয়ে গেল, শেষ, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এবার আমাদের এই সবগুলোর নাম বলতে হবে। এদের নাম তো সহজ, এইগুলোর নাম বাচ্চা। বলো, প্রথমটার নাম কি হওয়া উচিত? ক্লোরিন, CHLORINE। ক্লোরিন কি যেন বলছিলাম? মনোক্সাইড। তারপরেরটা ক্লোরিন ট্রাইঅক্সাইড। তারপরটা পেন্টা, তারপরটা হেপ্টা। ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে পেন্টক্সাইড, আর তারপরটা হচ্ছে হেপ্টক্সাইড। এই তো হয়ে গেল, শেষ। ওকে, তাহার পরে চলো বন্ধু, তাহলে ক্লোরিনের যেমন এই অক্সাইড গুলো হচ্ছে, তাহলে সিমিলার অক্সাইড কাদের হবে বলেন আবার? ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন। অ্যাস্টাটিন যেন কইস না। হ্যাঁ হ্যাঁ, নাইট্রোজেনের একটা যে ওই N2O4, এই নাইট্রোজেনের সাথে পানির বিক্রিয়া দিলে অ্যাসিড তৈরি করার পরে আমরা যে করছিলাম, এটা আমি পারি নাই। ওকে ওকে ওকে, আসবো না, সমস্যা নেই, টেনশন নেই, ভালো প্রশ্ন করছো।
ওকে, সো আমার হাতের লেখা তোমরা বোঝো না, এই জন্য লিখে দিছি। দেখো নাইট্রোজেনের যোজনী লিখছি মেইনলি 3 আর 5, যেটা তোমরা ছোটবেলায় শিখছো। নিচে আবার ছোট ছোট করে লেখা কিন্তু 1 2 3 4 5। সো হোপফুলি তোমাদের এখানে স্পষ্ট ক্লিয়ারলি লেখা আছে। আর ওই যে পারমাণবিক ভর নিয়ে যে গ্যাঞ্জাম লেগে গেছিল, ক্রোমিয়ামের 63 না কত বলতেছিলা, এখানে সব আছে আর কি, কোনটার কত দেখে নিও। এই যে ক্রোমিয়ামের বেসিক্যালি 52 আর কি। ওকে, সো এবার চলেন প্রশমন বিক্রিয়ার মূলনীতি আজকের পড়া আমরা শুরু করি। সো প্রশমন বিক্রিয়ার মূলনীতি জানো কি? লবণ এবং পানি, তাই তো? ক্ষারের ধাতু আচ্ছা, সো এটা লেখা লাগবে একবার, আমার লিখে কেটে দিতে হবে। ওকে, সো ঘটনা হচ্ছে যে এটা তোমরা যারা জানো, নতুন পোলাপেন, তারা জেনে নাও যে প্রশমন বিক্রিয়ার মূলনীতি কিন্তু লবণ আর পানি না। লবণ আর পানি হচ্ছে প্রশমন বিক্রিয়ার কি, মনে আছে আপনাদের? প্রোডাক্ট বা উৎপাদ, ফলাফল। হ্যাঁ, সো ঘটনা হচ্ছে এটা মূলনীতি না। মূলনীতি মানে আসলে ঘটনাটা কি আর কি। হ্যাঁ, মানে মেইন ঘটনাটা এখানে ঘটেটা কি। ওকে, সো প্রশমন বিক্রিয়ার মূলনীতি কয়েকজন বলতে পারছো? আমি লিখে দেই, কি জানো? ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিড হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত। অ্যাসিডের হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হবে, এইটা হচ্ছে মূল ঘটনা হবে। তবে এটা কিন্তু ক্লাসিক্যাল সেন্সে বলতেছি, মানে এর বাইরেও আরো অ্যাসিড ক্ষার আছে, তো এই যে গতদিনে একটু আভাস দিছিলাম। সো তাদের ক্ষেত্রে কিন্তু আবার একটু আলাদা হবে। এটা ক্লাসিক্যাল সেন্সে, মানে এটা তোমার ফর দ্য বিগিনিং। হ্যাঁ, আচ্ছা, তাহলে খুবই সহজ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দিয়ে, এই যে লেখা আছে আর কি, খুবই সহজ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় যাওয়ার আগে আমাকে একটু এটা বলে নাও যে অ্যাসিড ও ক্ষার হইতে গেলে তাহলে অপরিহার্য কি, মানে হোয়াট ইউ মাস্ট নিড টু বি অ্যান অ্যাসিড, ফর বিইং অ্যান অ্যাসিড। একটা অ্যাসিড হইতে গেলে তোমাকে অবশ্যই থাকা লাগবে হচ্ছে প্রোটনিক হাইড্রোজেন। প্রোটনিক হাইড্রোজেন কাকে বলে জানো? প্রোটনিক হাইড্রোজেন কাকে বলে? অ্যাসিড থেকে যে হাইড্রোজেনটা বের হয়ে যায়, প্রোটন আকারে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে বলো এবার আমাকে যে ফর বিইং আ বেস, বলো ফর বিইং আ বেস। আচ্ছা, একজন বললো হাইড্রোক্সিল মূলক, এটা সত্য না, এটা ছোটবেলার ওইভাবে পড়তাম আমরা। এটা হচ্ছে ধাতু থাকা লাগবে, ধাতু, মেটাল বা এমন কিছু একটা যে হচ্ছে ধাতু হইতে পারে, ধাতুর অক্সাইড হইতে পারে, হাইড্রোক্সাইড হইতে পারে, কার্বনেট হইতে পারে, বাইকার্বনেট হইতে পারে। তোমরা 9 পড়ছিলা। মোট কথা হচ্ছে ধাতু থাকা লাগে ভাইয়া, মানে মেইন জিনিসটা হচ্ছে ধাতু। ধাতু থাকলেই ও এসে মূলত হাইড্রোজেনকে রিপ্লেস করে। ওর সাথে যে অক্সাইড আছে না, হাইড্রোক্সাইড আছে নাকি কার্বনেট, বাইকার্বনেট, এতে আসলেই কিছু আসে যায় না। সো আমরা মূল জিনিসটা নিয়ে ফোকাস করব। তোরা কি বুঝছিস আমার কথা? জি ভাইয়া। ওকে, সো চলেন এবার আমরা বিক্রিয়া দেখা শুরু করি। দুনিয়ার সবচেয়ে সহজ অ্যাসিড ক্ষার বিক্রিয়া, আমি খুব দ্রুত করে যাচ্ছি। প্রথম কাজ যেটা করবা, ক্ষারের ধাতুটাকে মার্ক করার কথা আর অ্যাসিডের হাইড্রোজেনকে। সো এটা এসে এখানে বসাই দিবা, এটাকে এনে এখানে বসাই দিবা। সো তাহলে আমরা যদি বসাই পাশাপাশি, তাহলে কি থাকে? সোডিয়ামের পাশে কে এসে বসে? ক্লোরিন। আচ্ছা, এবার যে কাউকে যে কারোর পাশে বসানো যায়, কিন্তু নিয়মটা হচ্ছে তাদের মধ্যে বিয়ে দিয়ে ফেলতে হবে। কেমিক্যাল বিয়ে কিভাবে হয়? নর্মাল বিয়ের সময় যেমন মালা বদল হয়, কেমিক্যাল বিয়ের সময় কি বদল হয়? যোজনী বদল হয়। সো বাইসে গেছে এবার, আল্লাহর কাছে শুকরিয়া, সোডিয়ামেরও যোজনী এক, ক্লোরিনেরও যোজনী এক। সো কারোর মালা কারো দেয়া লাগতেছে না, যার যার গলাই আছে। আর দিছি আসলে, বাট ওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে এবার কি হচ্ছে? এইচ যে ওইখানে বসতেছে, তাহলে এইচ আর ওএইচ পাশাপাশি বসে কি তৈরি করে আমরা জানি? পানি। শেষ। আচ্ছা, এবার একটু কঠিন বিক্রিয়ার দিকে যাই। কি আর কঠিন এমন? ক্ষারের ধাতুকে মার্ক করবো অলওয়েজ, অ্যাসিডের হাইড্রোজেনকে মার্ক করবো। তাহলে ম্যাগনেসিয়াম এসে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেন এসে এইখানে। তাহলে বলেন প্রোডাক্টে আমরা কি পাবো? ম্যাগনেসিয়ামের পাশে ক্লোরিন পাবো। তবে ম্যাগনেসিয়ামের যোজনী যেহেতু 2, তাহলে MgCl2 লিখতে হবে। এই যে দেখো, যোজনী যাদের মুখস্থ না তাদের যে কি বিপদ। হাইড্রোজেন যে যখন এখানে বসতেছে তখন কি এইচ এর পাশে OH হোল 2 বসতেছে? বলতে পারবা? জি না। এইচ কিন্তু সরি, ওইখান থেকে যখন ম্যাগনেসিয়াম উঠে আসছিল তখন কিন্তু ম্যাগনেসিয়ামের এই নাম্বারটা নিয়ে এসে উঠে আসছিল, এসেই যে ক্লোরিনের গলায় ঝুলাই দিছিল। তোমরা কি বুঝছো আমার কথা? জি স্যার। তাহলে ওই টুটা কিন্তু এখানে নাই। তাহলে এইচ যে বেসিক্যালি বসছে OH এর পাশে। তাহলে আমাদের এখানে কি পাওয়া যাচ্ছে বলেন তো? পানি। ওকে, সো আমাদের বিক্রিয়া হয়ে যাচ্ছে। সমতা করা আজকে আমাদের কাজ না, সমতা আগামী ক্লাসে ইনশাআল্লাহ। জাস্ট বিক্রিয়া করি। এবার আসো, এখানে কাকে মার্ক করব? ক্যালসিয়ামকে মার্ক করব। তোমাদের কিন্তু এখনই অনেকগুলো কাজ দিব আমি, দিয়ে আমি একটু বসবো, আমার হাত আবার ফুলে যাচ্ছে, মানে আই ক্যান ফিল দ্য পেইন। সো এখানে ক্যালসিয়ামকে মার্ক করো। এখানে কাকে মার্ক করব? H2 নাকি শুধু H বলেন তো? কেন H2 কে মার্ক করতেছি না? কারণ 2 তে সালফেটের যোজনী। হ্যাঁ, কাহিনী হচ্ছে যে
সালফেটের সাথে তো হাইড্রোজেনের কোনো একদিন বিয়ে হয়েছিল, ওইটা হচ্ছে সালফেটের গলার মালা। এখন সালফেটের সাথে তো ব্রেকআপ হচ্ছে, তাহলে ওই মালা নিয়ে আসা যাবে না, ওটা রেখে আসতে হবে, নিয়মটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখানে হাইড্রোজেন আছে, তাহলে ক্যালসিয়াম যে এইচ কে রিপ্লেস করবে, নট H2, তাহলে এটা এসে এখানে বসবে। তাহলে আমরা কি প্রোডাক্টে লিখবো? সি এর পাশে কাকে লিখবো বলো তো? SO4। এখন ভাবো ক্যালসিয়ামের যোজনী কত, যদি তুমি ভুলে যাও এখানে দেখলেও মনে পড়বে 2, আবার সালফেটের যোজনীয় 2, তাহলে কার্বন মালা কাউকে ট্রান্সফার করা লাগতেছে না, প্লাস। এই যে হাতের নিয়ন্ত্রণ খারাপ হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, প্লাস কি হবে এখানে? H2 আসতেছে না, কিন্তু কি আসতেছে বলো তো? শুধু H। H এসে কিন্তু এখানে OH হোল 2 এর পাশে বসে নাই, কার পাশে বসছে? OH এর পাশে। তাহলে H আর OH মিলে কি তৈরি হয়েছে আমাদের? পানি। H2O। শেষ, সমতা করতেছি না, আমার জাস্ট কাজ হচ্ছে বিক্রিয়া করা। ওকে, আরো একটু করি। এই যে তোমাদের ছোটবেলায় শেখা বাইকার্বনেট টার্বনেট থাকলে কি হয়? ক্যালসিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে, করুক। তাহলে আমাদের প্রোডাক্টে এখানে কি পাবো? Ca এর পাশে পাবো Cl, হ্যাঁ 2 হয়ে যাবে। H যায় যে ওখানে বসে, তখন কি তৈরি হয় বলেন তো? H2CO3। কিন্তু এখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন লেখার নিয়মটা হচ্ছে বিক্রিয়ায় বাস্তবে যা পাওয়া যায়, তোমার যুক্তি কি বলে? তোমার যুক্তি তো তুমি বানাইছো, পরের কথা। বাস্তবে যা পাওয়া যায় সেটাকেই লিখতে হয়, ঠিক আছে? সো এখন এখানে বাস্তবে দেখা যায় কার্বনিক অ্যাসিডটাকে আমরা পাই না, জিনিসটা খুবই দুর্বল, জিনিসটা ভেঙে যায়। ভেঙে যেয়ে কি তৈরি করে মনে আছে আপনাদের? কার্বন ডাইঅক্সাইড। পানি আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে H2O প্লাস হচ্ছে CO2, এটা লিখে রাখবো আমরা। ওকে, এবার পরের বিক্রিয়ায় যাই। এখান থেকে সোডিয়ামকে মার্ক করবো, আর কিচ্ছু না। এখান থেকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন যে ওইখানে, এখানে এটা বসলো। তাহলে আমাদের প্রোডাক্টে কি পাচ্ছি? সোডিয়ামের পাশে বলেন ক্লোরিন, প্লাস ক্লোরিন। এবার বলো হাইড্রোজেন যে ওইখানে বসার মানে কি? কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড না লিখে আমরা লিখে দিব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। এটা বুঝছো তো সবাই? মানে এই বিক্রিয়া কিন্তু আসলে প্রোডাক্ট তৈরি হওয়ার কথা H2CO3, এটা না হয়ে জাস্ট এটা ভেঙে চুরে লিখবো, আর কিছুই না। আচ্ছা, তারপরে রিঅ্যাকশন ফাস্টলি করার কোনো মানে প্র্যাকটিস কিভাবে করব এটা? মানে এর চেয়েও তুই ফাস্ট কেমনে করবি তুই, বুঝতেছি না। তোমাকে আমি যুক্তি, এটাতে একটু আমার মানে ইস্যু আছে। কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। ইউ আর জাস্ট এ লার্নার, ইউ আর জাস্ট এ বিগিনার। প্রসেস দেখাই দিছি, এখন এটা যত বেশি চর্চা করবা, কোচ প্রসেস দেখাই দিবে। এরপরে যে প্লেয়ার যত বেশি প্র্যাকটিস করবে, রাইতে দিনে ঘুমের মধ্যে মনের মধ্যে বসাবে, সে তত বেশি এক্সপার্ট হয়ে যাবে। তোমরা কুইন্স গ্যাম্বিট দেখছো? একটা টিভি সিরিজ দেখো নাই? আচ্ছা, যাই হোক, কুইন্স গ্যাম্বিট যদি দেখতা তাহলে ওখানে একটা মেয়ের গল্প বলে আর কি, দাবাড়ু। সো ওইখানে দেখা যায় যে ও হচ্ছে রাতের বেলায় শুয়ে, ও যখন সিলিং এর দিকে তাকায়, আমরা শুইলে কি সিলিং চোখে পড়ে না? ওই সিলিং এর মধ্যে হচ্ছে দাবার কোর্টও দেখতে পারে। ও মনে মনে খেলে যে এইটা আমি এখানে দিচ্ছি, ঘোড়া ওইখানে চলতেছে, এই রাজা দিয়ে ওইটা খাইলাম, ওই মন্ত্রী এটা এখানে দিলাম। সো ব্যাপারটা হচ্ছে তোমার মনের কল্পনায় কিভাবে বসাবে এটা তো তুমি জানো, আমি জানি না। আমি তোমাকে রাস্তা দেখাই দিচ্ছি, এখন তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি এক কাজ করতে পারো, তোমার বাসার পাশে 9-10 পড়া বাচ্চা কাচ্চাটা ধরে নিয়ে আসবো এদিকে, বস এখানে, পারিস কিছু শিখাও, আর একজনকে শিখাইলে তখন তোমার নিজের লার্নিং অনেক বেশি শার্পার হবে আর কি। ওকে, সো তাইলে সোডিয়াম যে ওখানে বসলে কি হবে বলেন? এন এর পাশে কে বসলো? এন এর NO3। এখন নাইট্রেট মূলকের যোজনী 1, যদি মুখস্থ না থাকে এখানে হাইড্রোজেন দেখলেও পাওয়া যায় যে এখানে হাইড্রোজেন একটা যেহেতু, তাহলে যোজনী 1 প্লাস বাকি থাকবে কি বলেন? H যে ওখানে বসা মানে পানি আর কার্বন ডাইঅক্সাইড। অনেকগুলো বিক্রিয়া করে দিছি, এবার তোমরা স্ক্রিনশট মারো, এগুলো করো তাড়াতাড়ি, আমার একটু বসতে হবে 5 মিনিট। মেরেছ? মারা না। ওই বেটা কেউ মারছস? ওকে, এইটারে মারো। মেরেছি। জি স্যার। আচ্ছা, এইটাকে মারো। খতম হয়ে গেছে। এইটাকে মারো। সবগুলা বিক্রিয়া করা লাগবে এখন। যে পারবি না নাম ধরে ধরে ডাকবে, এক একজন বলবি তাড়াতাড়ি। ফেসবুক থেকে কমেন্ট নিব। এটার স্ক্রিনশট মারো। ফেসবুকের কমেন্ট পড়ি না বলে কেউ ক্লাস করে না। আচ্ছা সমস্যা নাই ব্রো, আমার কিছু করার নাই। অভিজিৎ শীল, এই বেটা গ্রুপে লিংক দিছি তো, সবাই ক্লাস করতেছে, তুই কই? ওকে, প্যাসকেল গ্রস, এখনো কি সাউন্ড কম মনে হচ্ছে? একটু জানাও তো। হ্যাঁ ওকে, ঠিক আছে, করেন তাহলে, এগুলো করেন, আমি একটু 5 মিনিট পরে আসতেছি। হ্যাঁ আচ্ছা, আমাকে বলো এখানে কি হবে? ক্যালসিয়াম এসে এখানে বসলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস
বলো বলো বলো, পানি। এই যে ওর পাশে বসবে যোজনী ট্রান্সফার করলে H2O, এখানে কপার এসে কার পাশে বসবে, হাইড্রোজেনের জায়গায়, তাহলে CuSO4, ঠিক তো নাকি? প্লাস প্লাস হচ্ছে পানি। এখানে ক্যালসিয়াম এসে হাইড্রোজেনের জায়গায় বসলে ক্যালসিয়াম নাইট্রেট CaNO3, এখন ক্যালসিয়ামের যোজনী তো 2, তাহলে হোল 2 প্লাস হাইড্রোজেন যে ওখানে বসলে পানি। সহজ, না পারার কি আছে? ভাইয়া হ্যাঁ ভাই আগে স্লাইডে একটা কোশ্চেন ছিল। বলো বলো। H2SO4 ওইখানে তো দুইটা যোজন তো সালফারেট ছিল, তাহলে ওইখানে পানি তো আসে না, হাইড্রোক্সাইড আসে শুধু। কি কয় পলাটা বুঝি নাই, এটা সালফারের যোজনী না রে বাবা, তুই এই যে অর্ধেক অর্ধেক কথা বলস, এটা পুরা সালফেট মূলক, এখানে সালফারের আলাদা কোনো অস্তিত্ব নাই তো। যৌগমূলক কাকে বলে আমরা শিখছিলাম, এই তো ভাইয়া কতগুলো পরমাণু গুচ্ছ মিলে একটা পরমাণুর মতো আচরণ করবে। সো পুরা সালফেট জিনিসটার যোজনী হচ্ছে 2, তাহলে কপার এসে হাইড্রোজেনকে রিপ্লেস করবে, করার পরে ও কিন্তু সালফেটের পাশে বসছে, সালফারের পাশে বসে নাই, বোঝো নাই? জি ভাইয়া। ওকে, তাহলে এবার বলো আমাকে, পরের বিক্রিয়ায় যাই। এখানে কি হচ্ছে, সোডিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করতেছে, তাহলে কি হবে, Na2SO4 প্লাস ওই হাইড্রোজেন কিন্তু এবার একা হয়ে যাচ্ছে, এবার আর পানি গঠিত হবে না। সো কেন বলছিলাম যে প্রশমন বিক্রিয়ায় তোমার যে পানি হওয়াটা জরুরি না, এই যে তার প্রমাণ আর কি। আর এটা কিন্তু আবার একই সাথে জারণ বিজারণ বিক্রিয়াও বটে। হ্যাঁ আচ্ছা, মানে মোট কথা হচ্ছে কি, কেন এটাকে প্রশমন বিক্রিয়া বলতেছি এটা অনেকে বোঝে না। অ্যাসিডের যে অম্লত্ব, মানে অ্যাসিডের যে অ্যাসিড প্রপার্টি, সেটাকে কি নাই করে ফেলছে না সোডিয়াম এসে, দ্যাটস ওয়াই সোডিয়াম নিজে এখানে ক্ষার হিসাবে কাজ করছে। এটাই অনেকে বোঝে না যে কিভাবে এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া হইলো। এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া হয়েছে বিকজ অ্যাসিডের যে ক্ষমতা ছিল সেটা আসলে বিলুপ্ত করে দিতে পারছে সোডিয়াম এসে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম এসে একই কাজই করতেছে, তাহলে তৈরি হচ্ছে আমাদের MgSO4 প্লাস কি বলেন, হাইড্রোজেন গ্যাস। অ্যালুমিনিয়াম এসে এখানে বসলে কারোর কোনো কথা বুঝি নাই। আচ্ছা, সোডিয়াম এসে এখানে বসলে কি হবে, এটার নাম কি জানো, পারক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা কি লিখবো, NaCl লিখবো নাকি, NaCl। এই পুরো মূলকটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, এর গায়ে টাচও করা যাবে না, এটা অ্যানায়নিক মূলকের গায়ে টাচও করা যাবে না, যা থাকবে পুরোটা ধরে বসাই দিতে হবে। ঠিক আছে, এখন সোডিয়ামের যোজনী 1 আর এই পারক্লোরেটের যোজনী আমরা জানি না, কয়েকদিন আগে শিখছি যদিও গত ক্লাসে মনে হয়, তারপরে না জানলে দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন একটা, তার মানে যোজনী 1 প্লাস বাকি থাকবে কি আমাদের কাছে বলো, পানি তৈরি হবে। ওকে, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে এটার নাম কি, ক্লোরিক অ্যাসিড, মনে আছে? হ্যাঁ, তাহলে কি তৈরি হবে, KClO3, পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। গত ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে দেখছো তারা এখন লবণের নাম শুদ্ধ বলে দিতে পারতেছো, দ্যাটস দ্য ম্যাজিক। আচ্ছা, পটাশিয়াম যে এখানে বসলে হবে পটাশিয়াম নাইট্রেট। তোমরা কি জানো পটাশিয়াম নাইট্রেট দিয়ে কি বানায়? বোমার মধ্যে থাকে, রাইট, হাত বোমার মূল উপাদান। আচ্ছা, জিঙ্ক অক্সাইডের সাথে এটার বিক্রিয়া, তাহলে জিঙ্ক নাইট্রেট ZnNO3 হোল 2 প্লাস পানি। আচ্ছা, এখানে হবে কি বলেন, পটাশিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করলো, তাহলে কে এর পাশে বসবে Cr2O7। এখন Cr2O7 যে মূলকটা আমি চিনি না, চেনার দরকার নেই, বাট তার যোজনী হচ্ছে 2, তাহলে কি হবে, K2Cr2O7, সেই বিখ্যাত জিনিস, প্লাস কি হবে, পানি। তাহলে এই যে K2Cr2O7, এটা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া এটা কি জিনিস, এটা তুমি কি উত্তর দিবা বলো তো? এটা একটা কি, এইটা একটা লবণ, রাইট। যদি যে দেখতে চায় কোন অ্যাসিড আর কোন ক্ষারের বিক্রিয়ার লবণ, তুমি তারা সুন্দর করে এটা দেখাই দিবা যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ডাইক্রোমিক অ্যাসিডের। রাকিব, তোমার মাইক্রোফোনে আবার সমস্যা। বলো ভাইয়া, পটাশিয়ামের পরে 2 হলো কি জানো? কারণ এই যে মূলকটা ছিল আমাদের Cr2O7, এইটার যোজনী হচ্ছে 2, মুখস্থ নাই, কোনো সমস্যা নাই, এখানে দেখা যাচ্ছে যোজনী 2, এই যে হাইড্রোজেন 2টা, বুঝেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এবার পরের বিক্রিয়াটা করি। তোমাকে প্রোডাক্ট দেওয়া আছে, তোমাকে বলছে এবার এই পাশে তাহলে কি হবে, KMnO4 বানাইতে হবে। তাহলে বলেন তো, পটাশিয়াম যে হাইড্রোজেনকে রিপ্লেস করছে, তাহলে একটা হাইড্রোজেন ছিল, সাথে আবার কি ছিল, এটার নাম কি ম্যাঙ্গানিক অ্যাসিড নাকি পারম্যাঙ্গানিক অ্যাসিড? পারম্যাঙ্গানিক অ্যাসিড, কারণ এই লবণটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, সো দ্যাটস ইট, হয়ে গেল। ওরে বাবা, আরো বিক্রিয়া আসছে। আচ্ছা বলো, এখানে কি অবস্থা আমাদের, সোডিয়াম যে দূর বাচ্চা জিনিস, সোডিয়াম ক্লোরাইড, পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আচ্ছা, এখানে সোডিয়াম নাইট্রেট, পানি আর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তারপরটাও কি ওটা না? হ্যাঁ,
আসবে পটাশিয়াম ক্লোরাইড নাইট্রেট না না KClO3 হবে তাই না গুণ হবে না নাইট্রেট KClO3 প্লাস পানি আর কার্বন ডাই অক্সাইড হয়েছে তো শেষ তো এই তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া আমরা শিখে গেলাম এবার আসো নতুন একটা টপিক মনে হয় দেখবা এটা মনে হয় তোমরা আগে দেখো নাই গাঠনিক সংকেতের সাহায্যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া দেখাইছিলাম এটা আগে এসএসসি ওকে ঠিক আছে সো আগে আমরা যে বিক্রিয়াগুলো এতক্ষণ ধরে করলাম এক লাইনে লিখে লিখে এখন ওই জিনিসটা দেখতে হবে বাস্তবে আসলে কিভাবে হয় মানে ধরো তোমাকে আমি একটা প্রেসক্রিপশন লিখে দিলাম যে প্রতি 2টা রিকশা নিবা 2টা করে চাকা খুলবা একটা করে সাইকেল বানাবা ওই স্টোর রুমে রেখে দিয়ে আসবা আমি যে বেচবো এটা তোমাকে প্রেসক্রিপশন লিখে দিছে এবার তোমাকে আমি হাতে ধরে আসলে বাস্তবে করে দেখাবো যে কিভাবে রিকশা থেকে 2টা করে চাকা খুলে নিয়ে নতুন একটা সাইকেল বানায় এবং সেই সাইকেলটা যে একটু ব্যাকা হবে সেটা তুমি বুঝতে পারবা যে ব্যাকা সাইকেল হবে নাকি সোজা সাইকেল ওকে সো এটার জন্য তোমাদের যেটা করা লাগবে গাঠনিক সংকেত আঁকা লাগবে আমাকে একটু বলো প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে শুরু করি সালফিউরিক অ্যাসিডের গঠন কেমন হবে H বন্ড O মনে আছে নিশ্চয়ই আপনাদের এই ডাবল বন্ড O এখানে আর একটা ডাবল বন্ড ঠিক আছে এবার তুমি লিখবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঠনিক সংকেত সো এখন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা আয়নিক যৌগ না সোডিয়াম ক্যাটায়ন হাইড্রোক্সিল অ্যানায়ন সো তাহলে আমরা এইভাবে লিখতেছি দেখো এই যে Na+ Na+OH-। বুঝেছো এখন ঘটনা হচ্ছে দেখো একটা আয়নিত পদার্থের বদ অভ্যাস হচ্ছে ও আশেপাশে যে সব আয়নিত করে ফেলে কিছু বোঝো নাই ও নিজে যেহেতু প্লাস ও বাধ্য করে বাকি সবগুলোকে মাইনাস হইতে আর যারা প্লাস মানে আয়নিক জিনিস ওই মাধ্যমে ঢুকে বাকি সবগুলোকে আয়নিক করে ফেলে সো ব্যাপারটা হচ্ছে এরকম এই Na+ যেহেতু আছে খুবই কড়া একটা Na+, কড়া মানে বুঝছো তো রিগোরাসলি সে Na+, সো বাধ্য করে প্রচুর OH- তৈরি করতে অর্থাৎ দ্রবণে প্রচুর বিয়োজিত হয় এই OH- কে নিউট্রালাইজ করার জন্য আমাদের দরকার হচ্ছে H+, তখন কি হয় জানো এইখানকার যে বন্ধনজোড় ইলেকট্রনগুলো ছিল সেই বন্ধনজোড় ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে আরো অনেক বেশি কি হয় বলেন তো হেলে যায় তখন এই হাইড্রোজেনটা কি আকারে বেড়ে যাবে বলেন তো H+, প্রোটন আকারে এবং তখন আর এই জিনিসটা এই বন্ড এই জিনিসটা তখন আর বন্ড থাকে না এটা তখন কি হয়ে যায় বুঝছো মাইনাস চার্জ বোঝো না এই ব্যাপারটা আচ্ছা আবার বলতেছি আবার দেখো প্রথম থেকে ঘটনাটা কি হয়েছিল আমাদের যখন প্রচুর সিস্টেমে OH- তৈরি হয়েছিল Na+ তৈরি হয়েছিল তখন এই OH- কে নিউট্রালাইজ করার জন্য আমার পানি বানাইতে হবে তো পানি বানানোর জন্য কি হবে এই বন্ড পেয়ার ইলেকট্রন অক্সিজেনের দিকে শিফট হয়েছিল আগেই আরো বেশি শিফট হয় তখন অক্সিজেন পুরো টেনে ধরে রাখে বন্ধনজোড় ইলেকট্রনকে তখন হাইড্রোজেন বেরোয় চলে যাচ্ছে মন খারাপ করে সে ওই কোনায় যে হয়ে গেছে H+, তাহলে এই অক্সিজেনটা কি হয়ে গেছে বলেন তো O- হয়ে গেছে না তখন এটা কিন্তু আর বন্ড আকারে নাই সমযোজী বন্ধন করবে না ওর তখন আয়নিক চরিত্র হয়ে গেছে ওর কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে এই যে পুরো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে তোমরা কি বুঝিয়েছো আমার কথা আচ্ছা তাহলে এই জিনিসটাকে আমরা তাহলে এবার একটু ওইখানে লিখি ঠিক মতো হ্যাঁ যে প্রথমে তো নরমালি এইভাবে থাকে পাত্রে কেবল মিশানো হয়েছে এর পরবর্তী ধাপে আমরা যেটা দেখতে পারবো মানে যদি আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাই আর কি পরবর্তী ধাপটা হবে এরকম পুরোটাকে কপি করে নিয়ে যাচ্ছি এই যে গেলাম দেখো এবার এই বন্ধনজোড় ইলেকট্রন আর লিখতেছি না এবার এইটা হয়ে গেছে মাইনাস চার্জ আর এই হাইড্রোজেনটা একটু দূরে নিয়ে যায় লিখি এটার মাথায় দিয়ে দিব কি প্লাস চার্জ ঠিক আছে ওকে এখন এই একই ঘটনা কি এখানেও ঘটছে না দেখো তো এই বন্ধনে এটা মাইনাস চার্জ হয়ে গেছে আর এটা H+ হয়ে গেছে তোরা কি বুঝছিস আমার কথা বাবা মানে এখানে বেসিক্যালি আমরা যে লিখি না সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে 2টা প্রোটন তৈরি করে আর সালফেট আয়ন তৈরি করে এই যে এইভাবে তো এই বিক্রিয়া তো লিখি সারা জীবন ওইটারই ফিজিক্যালি মানে ফিগারেটিভলি দেখাইলে এরকম দাঁড়াবে আর কি বোঝা না সবার মাইকে সমস্যা ওকে সো এর পরের ধাপে যেটা হবে সেটা হচ্ছে দেখো পরের ধাপটা আরেকটু সুন্দর আমি একটু জায়গা বানাই নেই দাঁড়াও পরের ধাপে যেটা হবে সেটা হইলো বন্ধু দেখো সোডিয়াম গুলো হাইড্রোজেনের জায়গা দখল করবে রাইট এখন তাহলে যেহেতু 2টা H+ ছিল তাহলে আমার সোডিয়াম প্লাস লাগবে কয়টা 2টা
তার মানে তুমি এবার বুঝতে পারতেছো এতক্ষণ পরে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এক অণু হইলে হবে না, বোঝো নাই? কয় অণু লাগবে বলো তো? 2 অণু। সমতা শুদ্ধা বুঝতে পারবা যে আসলে কি রে ভাই, সবার মাইকে আজকে প্রবলেম কেন? ওকে, সো 2 অণু লাগবে আমাদের এখানে। তাহলে 2টা সোডিয়াম প্লাস যে 2টা হাইড্রোজেনকে রিপ্লেস করলো, করার পরে তাহলে এবার কি দাঁড়াবে বলেন তো আমাকে একটু? সোডিয়াম প্লাস আমার কাছে আছে 2টা, এই যে একটা সোডিয়াম প্লাস, এই আর একটা সোডিয়াম প্লাস, এদের সাথে যায় কে বসছে বলেন তো? এই যে সালফেট মূলকটাকে নিয়ে বসছে না, এই যে দেখো। আচ্ছা, তারপরে এখান থেকে 2টা H প্লাস ফ্রি হয়েছিল আর এখান থেকে 2টা হাইড্রোক্সিল আয়ন ছিল, সেই সবগুলা মিলে এই যে একটা H প্লাস সাথে একটা OH মাইনাস, তার মানে এই একটা পানি। আমি একবার লিখে দিচ্ছি এখানে, কয়টা পানি বলেন তো? 2টা পানি। সো তোমার বিক্রিয়ার প্রোডাক্টে পাবা হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস 2টা পানি, এবং বিক্রিয়কে থাকবে হচ্ছে কি একটা সালফিউরিক অ্যাসিড, বাট সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা বলো তো? 2টা। তোমরা বোঝো নাই আমার কথা বন্ধু? গাঠনিক সংকেত দিয়ে দেখলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। সো দ্যাটস ওয়াই সোডিয়াম সালফেটের গাঠনিক সংকেত আমাদের এইভাবেই লেখা উচিত আর কি, যে সালফেট পার্টটা দেখো ইনট্যাক্ট আছে, সালফেট পার্টের কোনো চেঞ্জ হয় নাই, সোডিয়াম ক্ষারের ধাতুটা দিয়ে জাস্ট হাইড্রোজেনকে রিপ্লেস করছে, ঠিক আছে? দ্যাটস এ নিউ প্রোডাক্ট। ওকে, সো তারপরে আরও একটা বিক্রিয়া দেখায় দেই, এই একইভাবে আর দেখাবো না, 2টাই দেখাবো। বলো আমাকে নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত কেমন হবে? নাইট্রিক অ্যাসিড প্রথমে কি দিয়ে লেখা শুরু করব? H, বলো। বন্ড O, তারপরে কি থাকবে? N, ডাবল বন্ড O, সমযোজী না, এটাকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন। দেখাইছিলাম কি এটা তোমাদেরকে আমি? আচ্ছা, আপাতত বোঝার দরকার নেই, জাস্ট জেনে রাখো এখানে একটা বিশেষ বন্ধন থাকে আর কি। বা তুমি যদি এটা বুঝতে কষ্ট হয় তুমি সিম্পলি ডাবল বন্ড দিয়ে আঁকতে পারো, তোমার এই বয়সে কেউ কিছু বলবে না, বাট মোটামুটি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শেষ হইতে হইতে এটা ঠিক করে ফেলতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো এটার সাথে বন্ধন করতে আসতেছে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে হচ্ছে আমাদের Na প্লাস লাগবে, OH মাইনাস থাকবে। এখন এদের প্রভাবে ওই ভদ্রলোক আবার সেই H প্লাস তৈরি হয়ে যাচ্ছে। এবার কি আমি একটু তাড়াতাড়ি টান দিতে পারি? আচ্ছা, তাহলে এবার আচ্ছা তাও আমি দেখাই, ভেঙে চুরেই দেখাই, অনেকে মনে হয় বুঝতেছে না। এইখানে যেটা হবে, এই বস্তুটা পাবো আমরা, এটা চার্জ হয়ে যাবে, তাই না? আর সাথে একটা কি আছে আমাদের? H প্লাস, বুঝেছো? H প্লাস থাকলো। এখন এই যে H প্লাসটা আছে আর এটা তো মাইনাস হয়ে গেছে, বুঝলাম। এরপরে NaOH আছে, এখানে তো আগে থেকেই ছিল। তাহলে এই Na প্লাস যে ওইটাকে রিপ্লেস করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আমার 1 পিসি লাগবে, তাহলে এটা যে ওইখানে রিপ্লেস করলে আমরা ফাইনাল প্রোডাক্টে কি পাচ্ছি? ফাইনাল প্রোডাক্টে পাবো এই নাইট্রেট মূলকটা, সাথে কি থাকবে? সোডিয়াম প্লাস এর সাথে বসে থাকবে, সোডিয়াম নাইট্রেট তৈরি হলো, আর এই H প্লাস ওইখানে OH মাইনাসের সাথে পানি তৈরি করবে। কেউ বোঝে না আমার কথা? বুঝছি স্যার। এই বিক্রিয়া সমতা শুদ্ধ হয়ে যাচ্ছে, এইটার এখনো ওইটার এখনোর সাথে বিক্রিয়া করে এই এখনো তৈরি করে, শেষ খেলা, সিম্পল। ওকে, সো তোমরা যতগুলো বিক্রিয়া দেখছো সবগুলো যদি আগ্রহ পাও গাঠনিক সংকেত দিয়ে কইরো, খুবই মজা পাবো। এবং এখানে করতে যেয়ে না তুমি বিশেষ কিছু ইনসাইট আবিষ্কার করবা, অদ্ভুত কিছু ইনসাইট, যেগুলো কিন্তু আমি ক্লাসে বলতেছি না, যারা নিজেরা করবা তারা টের পাবা, এখানে কিছু মজার ম্যাজিক আছে আর কি। এবং এটা করতে যেয়ে তোমার ফাঁকতলে যেটা হবে, মানে ফাঁকায় যেটা হবে, সেটা হচ্ছে যে তোমার গাঠনিক সংকেতের ভালো মারাত্মক প্র্যাকটিস হবে এবং বেশ কিছু গভীর আইডিয়া তৈরি হবে আর কি। এবং তুমি টেরও পাবা যে আমরা বেশ কিছু গাঠনিক সংকেত মনে হয় ভুল লিখি। ওকে, ওগুলার ক্লাসে দেখাবো না। এই আর একটা বিক্রিয়া, আমি জাস্ট পারক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত লিখে দেই। আগে একদিন লিখছিলাম H বন্ড, কি লিখবো বলেন? বলো বলো। H বন্ড O, বন্ড হচ্ছে লিখবো ক্লোরিন, তারপরে ডাবল বন্ড O, সব ডাবল বন্ড, এই যে HClO4, HClO4, শেষ। করবা, নিজেরা করবা। আচ্ছা স্যার, HClO3 হলে কি একটা ডাবল বন্ড ও বাদ যাবে? এটারে ফালাই দিবা, ওই দুইটারে একটু চাপাই দিবা, শেষ। আচ্ছা, এইবার এটা তোমরা একটু করো তো তাড়াতাড়ি, দেখি কি হবে। আগে নর্মালি ধরো তুমি গাঠনিক সংকেত দিয়ে পারতেছো না, সমস্যা নাই, তুমি আগে বিক্রিয়াটা লেখো, ঠিক আছে? লজিক্যালি বিক্রিয়া লেখো। যদি লজিক্যালি বিক্রিয়া লিখতে না পারো, তুমি গাঠনিক সংকেত দিয়ে লেখো। মানে তোমার কাছে যেহেতু এখন 2টা রাস্তা তৈরি হয়েছে, তুমি বিক্রিয়া আকারেও লিখতে পারো, তুমি গঠন দিয়েও লিখতে পারো, তুমি একটা অন্য লেভেলের মাস্টার হয়ে গেছো, তুমি বুঝতে পারতেছো না। চেষ্টা করো, দেখো একটা রাস্তা বাইরে হবে যে আলটিমেট প্রোডাক্টটা কি হবে আমাদের। চেষ্টা করো। H2SO5 এর গাঠনিক সংকেত থাকতে হবে না আগে আমাদের? বলেন এটা কেমনে আঁকবো? H বন্ড
ও ও বন্ড ইয়েস বন্ড, বন্ড ও ও বন্ড ও হ্যাঁ, তারপরে সালফার, তারপর আবার অক্সিজেন, তারপর আবার হাইড্রোজেন, মনে আছে? আচ্ছা, ডাবল বন্ড ও ডাবল বন্ড ও। ওকে, এই তো হয়ে গেছে তো। তাহলে একবারে প্রোডাক্ট বলতে কি হবে? একবারে প্রোডাক্ট বল, পারার কথা। Na2SO5 5 প্লাস H2O হ্যাঁ, এখন সেটাকে কিভাবে লিখবো? সেটাকে গাঠনিক সংকেত লেখার সিস্টেম এইটা দেখো। এই মাইনাসটা মানে এই বন্ডটা সব চার্জ হয়ে গেল, তারপরে এইচ এর জায়গায় এনে বসাই দিব। হ্যাঁ এই তো, এখানে একটা Na প্লাস বসাই দিব, এখানে একটা Na প্লাস বসাই দিব, আর সাথে কি থাকবে বলেন তো? এই দুইটা হাইড্রোজেন মিলে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের কয়টা লাগতো বলেন তো? দুইটা লাগতো না? এই বেটা, এই হিসাবে এখনো বুঝোস না? দুইটা হাইড্রোজেন ছিল না এখানে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের দুইটা লাগতো। আচ্ছা, তাহলে এখন ফাইনালি প্রোডাক্টে পানি পাবো কয়টা বলেন তো? দুইটা পানি। এই তো বিক্রিয়ার প্রোডাক্ট এটা। সো এখন এটাকে যদি আমি একবারে বিক্রিয়া আকারে লিখতে চাইতাম তাহলে কেমন হইতো? সেটা হচ্ছে সোডিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করতো, তাহলে Na2SO5 প্লাস ওই পানি তৈরি হইতো আর কি। দেখো একই জিনিসই পাওয়া গেছে, Na2SO5, এই যে Na2SO5। নাম কি ভাই? তোমরা বলো, আমি কেন বলবো? শিখাইছি না লবণের নাম বলা। বলো এটার নাম কি? ডাইনাইট্রোজেন পেন্টাক্স। ধর বেটা, ডাই নাইট্রোজেন, বলদ কোথাকার, কোনো ক্লাস না করছে। এটার নাম কি তাড়াতাড়ি বল। হ্যাঁ, আবার বলো। কি বিড়বিড় করে? সোডিয়াম পারঅক্সি মোনোসালফেট। এই অ্যাসিডের নাম কি ছিল আমাকে একটু বলেন না। অ্যাসিডের নাম কি ছিল? পারঅক্সি মনোসালফিউরিক অ্যাসিড না? তাইলে অ্যাসিডের নাম যা থাকে, পারঅক্সি মোনোসালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, সো ওইটা যদি ইক অ্যাসিড হয়, ওখান থেকে কি এট লবণ আসে না? তাহলে এটা কি হবে? সোডিয়াম পারঅক্সি মনোসালফেট। বোঝো নাই? ও বুঝতে পারছি। সিম্পলি তুমি ওই অ্যাসিডের নামকরণের নিয়ম এই দেখাইছি না গত ক্লাসে, অ্যাসিড থেকে আয়নের নাম কেমনে আসে, ওটা ফলো করলেই তো হয়ে যাবে। তোমরা বুঝতেছো না তোমাদের হাতে আমি কত বড় অস্ত্র দিয়ে দিছি। ইউ ক্যান লিটারালি নেম এনি কাইন্ড অফ সল্ট দ্যাট ইউ সি নেক্সট, ইভেন দ্যাট ইজ নিউ, করতে পারবা যদি জাস্ট লজিকটা মনে রাখো। আচ্ছা, গাঠনিক সংকেতের সাহায্যে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। তোমরা জানো অ্যামোনিয়া একটা ক্ষার, আমি যদিও বলি নাই ওইভাবে, তোমরা গুগল ঘাইটা শিখতে পারছো, ভেরি গুড। সো এটা যদি ক্ষার হয় আর HCl তো অ্যাসিড আমরা জানি, এই প্রশমন বিক্রিয়ার প্রোডাক্টটা কি হবে আমাদের সবার মুখস্থ আছে, তাই না? সেই বিক্রিয়াটা কি বলেন তো? NH4Cl। এই বিক্রিয়া তো ছোটবেলায় দেখছো। এখন এটাকে গাঠনিক সংকেত দিয়ে দেখলে আমাদের কেমন হবে সেটা একটু আমরা চলো বুঝি। আমি জানি না বুঝবা কিনা, বাট আমি চেষ্টা করি আর কি। দেখো, তোমাদের 9-10-এ জানার কথা যে অ্যামোনিয়ার গঠন মোটামুটি এইরকম। কে বাবা এটা বারবার মাইক অন করে দিস? আচ্ছা, সো অ্যামোনিয়ার গাঠনিক সংকেত আঁকার পরে আমরা কি ডট দুইটা দিতে পারি? 9-10-এ শিখছো না, এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা, সো এর সাথে বন্ধন করতে আসতেছে কে বলেন তো আমাদের? HCl। তোমাদের কি মনে হয় HCl এখনো প্যাকেট হয়ে থাকবে নাকি ভেঙে চুরে যাবে? ভেঙে যাবে। সে ভেঙে যাবে। যে কোনো অ্যাসিড যে কোনো ক্ষার বিক্রিয়ার আগে মোটামুটি আয়নিত হয় বা বিয়োজিত হয়। তাহলে HClটাকে আমি একটু এইভাবে লিখতে চাচ্ছি, দেখো কারো কোনো আপত্তি আছে কিনা। সেটা হচ্ছে H প্লাস আকারে লিখতে চাচ্ছি, সাথে আবার কি আছে বলো তো? Cl মাইনাস। একটু দূরে যায় লিখলাম। এখন ব্যাপারটা একটু বোঝো, এদের মধ্যে মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব ঘটে, মানে একটা রেশারেশি আছে। সেই রেশারেশির ফলাফলটা কি দেখো, এই যে H প্লাসকে তুমি পথে বের করে দিছো, ওর ইলেকট্রনটাকে টেনে রেখে ক্লোরাইড আয়ন ওকে বের করে দিছে। তোমরা কি বুঝতেছো একে স্টেবল করার জন্য, স্থিতিশীল করার জন্য আমার কয়টা ইলেকট্রন লাগবে ভাবেন তো? দুইটা ইলেকট্রন লাগবে। এখন অ্যামোনিয়াতে নাইট্রোজেনের দেখো আবার এক জোড়া ইলেকট্রন বসে আছে, ওর ইউজ নাই, কাজ নাই। এবং তোমরা জানার কথা বা জানো কিনা জানি না, মুক্ত জোড় ইলেকট্রন যদি কোনো পরমাণুতে থাকে কোনো যৌগের মধ্যে, ওইটা ওই পুরো অণুটাকে অস্থিতিশীল করে তোলে। বোঝা নাই মনে হয় কিছু? মানে ইলেকট্রন দিয়েই তো বন্ধন গঠন করে, তাই না? সো এখন কারোর কাছে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তখন সমস্যাটা যেটা হয়, আশেপাশের অন্যান্য বিভিন্ন উপাদানরা এসে ওর দিকে এরকম লোভাতুর দৃষ্টিতে তাকায়, তোর দুইটা ইলেকট্রন আছে, আমি জানি এটা তোর কোনো কাজে লাগতেছে না, আমি তো লোক ভালো, আমার সাথে বন্ধন করলে কি হয়, ঝামেলা করে। সো তখন ওই অ্যামোনিয়াও চেষ্টা করে তার এই ইলেকট্রন জোড়াটা দিয়ে কোথাও যদি বন্ধন টন্ধন কিছুটা করে রাখা যায়। এখন তার মানে কি নাইট্রোজেন কি পুরো ইলেকট্রন দিয়ে দিতে পারবে, কাউকে দান করে দিতে পারবে? আমাকে একটু বলো তো।
শেয়ার করতে পারবে। দান করতে পারবে না, শেয়ার করতে পারবে। কেন দান করতে পারতেছে না? কারণ এখন কিন্তু ওর অষ্টক পূরণ আছে। একটু বোঝো কেমনে অষ্টক পূরণ আছে, সেই হিসাবটা একটু বুঝাই। ছোটবেলার জিনিস 9 10 পড়ছিলা, ভুলে গেছো আমি জানি। এইখানে একটা ডট ক্রস আছে, এইখানে একটা ডট ক্রস আছে, এখানে একটা ডট ক্রস আছে। ডটগুলো ধরো নাইট্রোজেনের, ক্রসগুলো হাইড্রোজেনের। তাহলে নাইট্রোজেনের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? গুণে দেখেন তো। 1 2 3 4 5। ওর নিজের 5টা ছিল, 3টা ক্রস শেয়ার করা। তাহলে নাইট্রোজেনের এখন লাস্টের শেলে কয়টা ইলেকট্রন হয়েছে? টোটাল 8টা না? 8টা। তার মানে অ্যামোনিয়া কিন্তু পারফেক্টলি অক্টেট ফিল করে আছে, বাংলায় কি বলে, অষ্টক পূরণ করে আছে, সে স্থিতিশীল আছে। ওর যদি 2টা ইলেকট্রন দিয়ে দিত তাহলে অ্যামোনিয়া তো নিজেই অস্থিতিশীল হয়ে যাইতো। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যামোনিয়ার এক জোড়া ইলেকট্রন দিয়ে দিতে পারবে না, তবে সে যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে শেয়ার করতে পারবে। আর একজনকে বলতে পারবে তোমার ইলেকট্রন লাগবে, আমার কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে থাকো, দূরে নিয়ে চলে যেতে পারবে না, আমার কাছে বসে শেয়ার করতে থাকতে হবে। কেউ বোঝা না? বুঝছি স্যার। এবার আমাকে একটা কথা বল, এই যে ইলেকট্রনের শেয়ারিং, এটাকে আমরা কি বন্ধন বলি? ইলেকট্রন শেয়ারিং সমযোজী বন্ধন। এখন তোমরা কি টের পাচ্ছ এইটুকু? দ্যাটস এ স্পেশাল কাইন্ড অফ শেয়ারিং। এই 2টা ইলেকট্রনের যদি শেয়ার করতে চায় নাইট্রোজেন, এটা একটা শেয়ারিং তো হইছে। আরে গাধার, তোরাই সব নাম কয়ে দিলে তো হবে না। এটা বোঝ যে নর্মাল যে শেয়ারিং আগে শিখছিলাম তার চেয়ে এটা একটু ডিফারেন্ট টাইপের শেয়ারিং। নর্মাল শেয়ারিং এ কি হয় বলো তো? আমি একটা ইলেকট্রন দিব, তুমি একটা ইলেকট্রন দিবা, 50-50 শেয়ার হবে। আর এইখানে কি হচ্ছে বলেন তো? 2টা ইলেকট্রনই আমি দিচ্ছি, 100-0 শেয়ারিং। 2টা ইলেকট্রনই আমি দিচ্ছি, তুমি কিছু দিতেছো না। কিছু দিতেছো না তা না, তুমি একটা ফাঁকা অরবিটাল দিতেছো। এই যে হাইড্রোজেনের যে 1s0 অরবিটালটা, ওইটাকে দিচ্ছে সে। কেউ বোঝো না আমার কথা? বুঝছি স্যার। এই যে বিশেষ ধরনের শেয়ারিংটা, এইটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। এইটাও সমযোজীর মতন, তবে সমযোজীর চেয়ে, সাধারণ সমযোজীর চেয়ে একটু আলাদা। নর্মাল সমযোজীতে আমি আবারও বলতেছি, আমি একটা ইলেকট্রন দিব, তুমি একটা ইলেকট্রন দিবা, দ্যাটস হোয়াট ইজ কল্ড নর্মাল কোভ্যালেন্ট। আর যদি সন্নিবেশ সমযোজী হয় সেক্ষেত্রে আমি 2টা ইলেকট্রন দিব, তুমি জাস্ট একটা ফাঁকা অরবিটাল দিবা, এবং তুমি আমার ইলেকট্রনের দৌড় দিবা না, এখানে বসে থাকবো, আমরা একসাথে শেয়ার করবো। এটাকে বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। সো ওইটাকে দেখানোর নিয়ম হচ্ছে দাগ দিয়ে বোঝায় সমযোজী, আর সন্নিবেশ সমযোজী বোঝা হচ্ছে অ্যারো দিয়ে। এবং সেই ক্ষেত্রে আমাকে একটু বলেন তো, এখানে দাতা পরমাণুটাকে, ডোনার অ্যাটমকে, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? নাইট্রোজেন হচ্ছে দাতা। নিয়মটা হচ্ছে অ্যারোটা দেওয়ার নিয়ম দাতা থেকে গ্রহীতার দিকে। তাহলে আমাকে একটু বলো তো ফাইনালি আমাদের স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে? এই যে লিখলাম, এইটার সাথে একটা অ্যারো দিয়ে আমাদের কি লেখা লাগবে বলো তো? H+। ওটা কিন্তু আসলে হাইড্রোজেন না, ওটা আসলে H+। ঠিক আছে, এটা যদি বইতে H লেখে, এটা H লেখাটা অন্যায়, H+ লেখা উচিত। সো এই যে আয়নটা, এই যে বস্তুটা তৈরি হয়েছে, তোমরা কি এটা বুঝতেছো যে এটা একটা আয়ন হয়েছে? এটা কিন্তু কোনো যৌগ হয় নাই। কেন আয়ন হয়েছে যদি হিসাব মিলাও, আমাকে একটু বলো তো, এইটুকু জায়গায় যতগুলো প্রোটন আছে ততগুলোই কি ইলেকট্রন আছে না? একটু হিসাব করে দেখো মনে মনে। পুরাটা একটা চার্জবিহীন যৌগ, বোঝো না এই ব্যাপারটা? আচ্ছা, পুরাটা যদি চার্জবিহীন যৌগ হয়, তার সাথে একটা পজিটিভ প্রোটন ঢুকছে, তাহলে এই যে বস্তুটা হয়েছে, এখানের চার্জটা কি হবে? পুরোটুকুর চার্জটা কি হবে বলুন তো আমাকে একটু। প্রোটনের আয়ন, মানে প্লাস চার্জ থেকে যাবে না আলটিমেটলি, একটা প্লাস চার্জ। বুঝতে পারছিস কি আমার কথা? জি স্যার। ওকে, সো এই জিনিসটাকে আমরা কি বলি জানেন নাকি? এই সান দুটাকে আমরা বলি হইতেছে অ্যামোনিয়াম আয়ন। এই যে তোমার অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার হচ্ছে এরকম, NH4+। কেউ বোঝা না? ভাইয়া, নাইট্রোজেনের 2টা ইলেকট্রন ঢোকার মতন পসিবিলিটি আছে, একটা ঢুকছে, আরেকটা ঢুকে এটা স্থিতিশীলতা অর্জন করে না কেন? কি কইলি বুঝি নাই। ওই পাশে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, ওই এদিকে 2টা ডট আছে না? হ্যাঁ, এই 2টা ডট মানে তো এক জায়গায় 2টা হাইড্রোজেন ঢুকতে পারবে। কেন? মানে না 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 না, 2টা হাইড্রোজেন কোথায় ঢুকতে পারবে? ওরে বাবা, ওটা জোর বাঁধা ইলেকট্রন। তুই তো সমযোজী বন্ধনই বুঝোস না। সমযোজী বন্ধন করতে গেলে আনপেয়ার্ড ইলেকট্রন লাগে, অযুগ্ম ইলেকট্রন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো নাই? 1s2 2s2 2px1 2py1 2pz1। এই যে 3টা আনপেয়ার্ড ইলেকট্রন, এই 3টার সাথে এই 3টা সমযোজী করা যাবে। এই যে 3টা সমযোজী করা যাবে। এই যে লাস্টের শেলের এই যে 2টা ইলেকট্রন, এই 2টা তো জোর বাঁধা রে বাবা। এই 2টা দিয়ে তুই কেমনে আরো 2জন হাইড্রোজেনের সাথে বন্ধন করবি? বোঝো নাই? আচ্ছা, বুঝছি। সমযোজী বন্ধন করতে গেলে আনপেয়ার্ড ইলেকট্রন মাস্ট। এটা 9 10 এর কনসেপ্ট। এনিওয়ে, সো তোমরা কি বুঝছো যে এটা আসলে অ্যামোনিয়াম আয়ন গঠিত হয়েছে? জি স্যার।
আচ্ছা, এইটা যদি অ্যামোনিয়াম আয়ন গঠিত হয়ে থাকে, এখন ভাবো তো একটা যৌগ তো চার্জ নিউট্রাল হওয়া লাগে, তাই না? সো অ্যামোনিয়াম আয়ন গঠিত হয়েছে সিস্টেমের মধ্যে, আবার এই যে ভদ্র মহিলা বসিয়ে আছে, এটা কি তোমরা টের পাইতেছো? ক্লোরাইড আয়ন, দ্যাটস ইউর অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। বোঝা না, এরা বোঝা না। বুঝতে পারছি। ভাইয়া ভাই আরো জটিল কিছু এরকম দেখান তো। জটিল কিছু ভাইয়া তোরা একটা করবি। কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো। ভাইয়া এখানে যে বললেন অ্যামোনিয়ার যেই হচ্ছে একটা অরবিটাল ফাঁকা থাকবে, ওটার মধ্যে দুইটা ইলেকট্রন থাকবে। অ্যামোনিয়ার অরবিটাল ফাঁকা থাকবে না, না 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 না, ধৈর্য ধৈর্য ধৈর্য। অ্যামোনিয়ার অরবিটাল ফাঁকা থাকবে তো আমি বলি নাই। অ্যামোনিয়ার একজোড়া ইলেকট্রন রেডিলি অ্যাভেইলেবল আছে, তার কাজে লাগতেছে না, বুঝেছো? ওইটার ক্ষেত্রে তো হচ্ছে অ্যামোনিয়া তো এখানে স্থিতিশীল আছে, ওর হচ্ছে শেষ কক্ষ মানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেছে, তাই না? স্থিতিশীল নাই, আমি তো এটাই বললাম। ওটা তোমরা ছোটবেলায় শিখছিলা যে লাস্টের শেলে 8টা ইলেকট্রন থাকলেই সে স্থিতিশীল হয়। বড় হয়ে দেখবা একটা মৌলের স্থিতিশীল হওয়ার জন্য যৌগ গঠনের পরে নিয়মটা হচ্ছে লাস্টের শেলে সব ইলেকট্রন ইউজড থাকতে হবে, কোনো আনইউজড ইলেকট্রন পড়ে থাকা যাবে না। আমি তো এই কথাই প্রথমে বললাম যে কোনো মৌলের বা যে কোনো পরমাণুর যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, এটা একটা ডিস্টার্বিং জিনিসে পরিণত হয়। আশেপাশে যত উপাদান আছে এরা সবাই এসে ওর কাছে ভিড় করে। আচ্ছা তুই এভাবে চিন্তা কর, কে বললি প্রশ্নটা? সাকিবা। সাকিবা, তোরা কয় ভাই বোন? 2 বোন 3 ভাই। ওকে, কয়জনের বিয়ে হয়েছে? 1 বোন। 1 বোনের। তোদের 2 বোন 3 ভাইয়ের যতদিন না বিয়ে শাদী সব দিয়ে ফেলে, ততদিন আব্বু আম্মুর কি যে প্যারাটা যাবে তোরা জানোস না। ধর আব্বু বাজারে গেছে চা গাইতে, দেখবি যে পাশে সুন্দর দাড়ি পাঞ্জাবি টুপি পরা এক লোক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম রহমান সাহেব, কেমন আছেন? আপনার মেয়েটা শুনলাম বুয়েটে চান্স পেয়েছে, ভালোই লাগতেছে। আমার ছেলেও ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গত বছর আমেরিকায় গেল PhD করতে। তুই কি তার উদ্দেশ্যটা বুঝতেছস? লজ্জা পাইতেছে এখন, বলো দে। বিয়ের জন্য আসছে। হ্যাঁ, আরে ভাই ওটারে তো ইউজ করা যাবে, তোর ফালায় রাখছে কেন বাসার মধ্যে? ধর তোদের 2 বোনের বিয়ে হয়ে গেছে, তো ছেলেগুলো বাকি, ওই একই কাহিনী হবে। আনইউজড থাকলেই ওটাকে ইউজ করার জন্য আশেপাশের মুরব্বী সাসারা এসে দাঁড়ায় থাকে। সো এই যে আনপেয়ার্ড সরি কি বলে কি লোন পেয়ার ইলেকট্রন পড়ে আছে, এগুলারে দেখে H+ এর লোভ লাগবে না? জানি আমার তো 2টা ইলেকট্রন লাগবে, ওখানে দেখো 2টো ইলেকট্রন পড়ে আছে, যে আমি যাই ওর কাছে যে একটা চুক্তি করে আসি। তোমরা বোঝো নাই আমার কথা? বুঝতে পারছি ভাইয়া। সো তোমাকে এখন যেটা বোঝা হইলো সেটা হচ্ছে ছোটবেলায় যেটা শিখেছিলাম যে লাস্টের শেলে 8টা ইলেকট্রন থাকলেই তারা স্থিতিশীল হয়, এই কথাটা আসলে ভুল। এটা ছোটবেলায় বাচ্চাদের জন্য খাটে। এখন বড় হয়ে যেটা শিখলাম, লাস্টের শেলে কোনো আনইউজড ইলেকট্রন থাকা যাবে না, অল দ্য ইলেকট্রনস মাস্ট বি ইন ইউজ অফ সাম সর্ট অফ ওয়ার্ক। সো এটা হচ্ছে মূলনীতি, এটাই যোজনী বন্ধন মতবাদ, যেটা ইন্টারে উঠে যখন সমযোজী বন্ধন পড়বা তখন দেখবা যে অষ্টক তত্ত্বের যে ভুলগুলা ছিল সেগুলোকে মডিফাই করছিল যোজনী বন্ধন মতবাদ, এবং তাদের মূল কথা এটা ছিল আর কি। পরে দেখা যাবে যোজনী বন্ধন মতবাদেরও কথাবার্তা ঠিক না, তখন আমরা সংকরায়ন মতবাদ শিখবো, যেটা আরো বেটার মডেল আর কি। সো একই জিনিসকে আমরা অনেকভাবে এক্সপ্লেন করা শিখবো আর কি। ওকে, ঠিক আছে, চলো, আশা করি বুঝছো অ্যামোনিয়াম ক্লোরাইডের গঠনটা কিভাবে হয়। সো এবার আপনি তো ভুল ধরাই দিলেন, কিন্তু এমনকি যদি কাউকে যদি না পাইতেন যে ভুল ধরাই দিল, তাহলে তো এটি তো সারা জীবনে ভুল থাকতো। কি ভুল ধরাই দিলাম? এখানে ভুল শেখানো হয়েছে। কি ভুল ধরাই দিলাম? কই? এই যে বললেন না, আমরা এতদিন এটা জানতাম যে অষ্টক থাকলে ওইটা রং। এটা কোনো ভুল না, শোনো, শেখার একটা পথ আছে, সবকিছু একবারে শিখে ফেলা যায় না, তোমাকে স্টেপ বাই স্টেপ শিখাইতে হবে। প্রথমে বলতে হবে দেখো লাস্টের শেলে এই বিজ্ঞানীরাই তো এইভাবে শিখছে, বিজ্ঞানীরাই প্রথমে মনে করছিল লাস্টের শেলে 8টা ইলেকট্রন থাকলে স্থিতিশীল হয়, এটা তো তাদের কথা। পরে তারা অনেক বছর পরে টের পেয়েছে মামা 8টার চেয়ে বেশি থাকলে স্থিতিশীল হয়, 8টার চেয়ে কম থাকলে স্থিতিশীল হয়। তা আচ্ছা ধর তোদের একটা যৌগ দেখাই IF7, এই আজকে HSC 25 এন্ড গেমে দেখাচ্ছিলাম IF7। তোদের কোনো ধারণা আছে এই লাস্টের শেলে এখানে আয়োডিনের কয়টা ইলেকট্রন আছে জানোস? হিসাব করতো, 14টা। বোঝা না? এই আয়োডিনের সাথে আয়োডিন এখানে যোজনী কত দেখেন না, 7 না? বুঝিস নাই? এই গরুর দল বোঝে না রে। আচ্ছা 7টা যদি যোজনী থাকে আয়োডিনের এখানে, তোরা কি বুঝতেছস 7টা ফ্লোরিন কানেক্ট করতে গেলে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6, আরো একটা লাগবে রে। এই 7টা ফ্লোরিন কানেক্ট করতে গেলে আয়োডিনের লাস্টের শেলে অযুগ্ম ইলেকট্রন লাগছে কয়টা বলেন তো? 7টা।
এই প্রত্যেকটা ফ্লোরিনের সাথে মাঝখানে কয়টা করে ইলেকট্রন আছে? 2টা করে না? আয়োডিনের একটা, ফ্লোরিনের একটা, বন্ধন জোড় ইলেকট্রন আমরা যেটাকে বলি। তার মানে বলেন তো আয়োডিনের লাস্টের শেলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 14টা। তো অষ্টক তত্ত্ব যারা দিছে তাদেরকে যদি তুই ফোন দিস যে মামা তুই তো কইছিলি 8টা ইলেকট্রন থাকলে স্থিতিশীল হয়, অথচ এই যৌগ তো প্রচুর স্থিতিশীল, এই যৌগ তো তৈরি হওয়ার কথা না, তৈরি হয়ে বাজারে রাস্তাতে হাইটে বেড়াচ্ছে আর আখ খাচ্ছে। আখ খাইছো জীবনে, কুশোর বলে গ্রামে। তো এই কেমনে বাইচে আছে? ওরা ফোন ধরবে না, অষ্টক তত্ত্বওয়ালারা ফোন ধরবে না, কারণ আমি জানি না এটা কেমনে চলছে আর কি। সো ব্যাপারটা এরকম, শেখার রাস্তাটাই এইটা। বিজ্ঞানীরাই শিখছে তো ভুল করে, এবং তোমাকে যদি আমার বিজ্ঞানী বানাইতে হয় তোমারে বিশ্বাস করো আগে আমার ভুল শিখাইতে হবে, ওদের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া লাগবে। একমাত্র তখনই তুমি বুঝবা যে তাহলে নতুন কিছু আরো আছে। ঠিক আছে, হ্যাঁ বলো কি ভাইয়া? ওই আয়োডিন F6 যে যৌগটা লিখলেন, IF7, আর প্রথমে তো আমরা যৌগ প্রথমে লিখলে প্রথমে পজিটিভ চার্জটা থাকে, পরে নেগেটিভ চার্জটা থাকে। প্রথমে একই গ্রুপের নিয়ে এটা তৈরি হলো, এটা কেন হলো? এইটার কারণ তো সহজ, এগুলাকে বলো অন্ত হ্যালোজেন যৌগ। তোমরা ফার্স্ট ইয়ারে 3rd চ্যাপ্টারে পড়বা, এরকম যৌগ আছে IF3, IF5, IF7 এরকম যৌগ আছে। হ্যাঁ, ওই যে একটু আগে দেখাইছিলাম ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যোজনী দেখো 3, 1, 3, 5, 7, এই যে এটাও ভালো উদাহরণ আর কি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এইখানে আমাকে একটু বলো তো, হ্যালোজেনগুলোর যদি আমরা সিকোয়েন্স দেখি তাহলে ফ্লোরিন উপরে, ক্লোরিন নিচে, ব্রোমিন নিচে, আয়োডিন আরো নিচে। আমাকে একটু বলেন তো আকারের ব্যাপারে, এইটা তো ছোট, তার নিচেরটা কি আকার? আর একটু বড়, আরো ভোটকা, আরো ভোটকা, তাই না? তোমাদের কি মনে আছে আকার বড় হইলে তাদের মধ্যে কি ধাতব চরিত্র বাড়ে নাকি অধাতব চরিত্র বাড়ে? বলো তো। হ্যাঁ, ধাতব নাকি অধাতব? আরে গরু রে, ধাতু মানে বেড়া মানুষ, বেড়া মানুষ মানে বোটকা সোটকা উষা লম্বা হইলে ভালো। কেমনে চিন্তা করো উল্টা পুল্টা, ঠিক মতো চিন্তা কর। এটা মোর ধাতব, মোর ধাতব মানে বুঝছস তো, ধাতব চরিত্র বেশি। আর এটা কি বলেন তো? মোর, এটা অনেক বেশি অধাতব চরিত্রের। মোর অধাতব মানে বাংলা ইংরেজি মিশাই লিখতেছি, বুঝিস? সো এবার যৌগ গঠনটা বুঝছেন, এটা যদি ধাতব চরিত্র বেশি হয় তাহলে এই কি রিলেটিভলি পজিটিভ নাকি নেগেটিভ বলেন? তাহলে এই যে পজিটিভ সামনে বসছে, নেগেটিভ পিছনে বসছে, ঠিকই তো আছে। বুঝিস নাই? কেউই বোঝে না। সন্নিবেশ বন্ধনে একটা প্রশ্ন ছিল, এটা বুঝছস তো? কার প্রশ্ন ছিল সে তো আর কথা কয় না। ইমতিয়াজ আহমেদ। প্রশ্নের উত্তরটা বুঝছিস কিনা কতবার জিজ্ঞেস করি? বুঝছি ভাইয়া, বুঝছি। হ্যাঁ বলো, আর কি প্রশ্ন? কার? ভাইয়া সন্নিবেশ বন্ধনে তাহলে সবসময় কি একটা ফাঁকা শেল মানে ফাঁকা অরবিটাল যুক্ত একটা মৌল লাগবে? গ্রহিতা পরমাণুর সবসময়, হ্যাঁ, গ্রহিতা পরমাণুর সবসময় ফাঁকা অরবিটাল থাকবে একটা, আর আরেকজনের পূর্ণ অরবিটাল থাকবে। পূর্ণ মানে 2টা ইলেকট্রন, একটা অরবিটাল তো সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে জানো। সো একজনের পূর্ণ, একজনের শূন্য। নাইট্রিক অ্যাসিডে যে সন্নিবেশ বন্ধন দেখাইলেন ওখানে তো অক্সিজেনের ফাঁকা অরবিটাল ছিল না। আচ্ছা, এটা খুবই কঠিন একটা প্রশ্ন। এখানে একটা বিশেষ বিষয় ঘটে, সেটা হচ্ছে যে অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা দেখলে বুঝবা। আমি এখন তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি না এগুলো নিয়ে, এগুলো আসলেই একটু বড়দের ব্যাপার। তারপরেও যেহেতু জিজ্ঞেস করে বসছো, আমি জাস্ট একটা রেডিমেড আনসার দিচ্ছি। এখানে যেটা ঘটে, এটা তো অক্সিজেন ইলেকট্রন বিন্যাস, যদি কারো মনে থেকে থাকে। সো ওইখানে ও যেটা বলছে যে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু দেখো আমরা সন্নিবেশ বন্ধন দিচ্ছি কার দিকে বলেন তো? অক্সিজেনের দিকে না? নাইট্রোজেন থেকে কার দিকে আসছে? অক্সিজেনের দিকে। সো এখন এইটার ব্যাখ্যা তো পাইছো যে নাইট্রোজেনের কিন্তু এখানে আসলেও কিন্তু এক জোড়া ইলেকট্রন থাকে। এই যে 3টা সমযোজী বন্ধন করছে না? বুঝিস নাই কিছু? 3টা সমযোজীর পরে ওর তো এক জোড়া ইলেকট্রন থাকার কথা, সেই এক জোড়া আছে। ওই এক জোড়াটা কাকে দিছে বলেন তো? অক্সিজেনকে দিছে। এই তো হিসাব। এখন কথা হচ্ছে অক্সিজেন কিভাবে নিল, এটা একটা কঠিন প্রশ্ন আর কি। প্রশ্নের উত্তর তোমাদের বয়সের জন্য আপাতত যেভাবে দিচ্ছি এটা একটু শুনে হজম করো। সেটা হচ্ছে অক্সিজেনের দেখো তো লাস্টের শেলে কি কোনো ফাঁকা অরবিটাল আছে? এটা সব অকুপাইড। 2s2, 2px2, 2py1, 2pz1, এটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস। এইখানে তোমার ফাঁকা বানাইতে গেলে ও যে অদ্ভুত কাজটা করে সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা, এইটাকে স্পিন শিফট করে এইখানে যদি আমরা ঢুকাইতে পারি তাহলে এখানে কি হচ্ছে বলেন তো আপনারা? একটা ফাঁকা অরবিটাল তৈরি হয়েছে না? কিছু বোঝো নাই? মানে ভাইয়া ওর শেলের মধ্যে যে অযুগ্ম ইলেকট্রনগুলো থাকে সেটা ও অন্য একটা শেলে নিজেই পাঠায় দেয়, নিজে পাঠায় পেয়ার ফর্ম করে। পিছনের দিকে ঢুকাই দিলাম, তার মানে উল্টা করে ঢুকবে সে। তোরা বুঝিস না আমার কথা? জি। সো তাহলে এবার কি এখানে কোনো শক্তি কাজ করে কি? ডেফিনেটলি এখানে পুশ করতে তোমার এনার্জি লাগবে না, ওর স্পিন শিফট করা লাগতেছে। ও আবার একটু হেল্পও করবে। হ্যাঁ,
তিন শিফট কি ল্যাবরেটরিতে করা হয় নাকি? আরে বেটা বাস্তবে যখন নাইট্রিক অ্যাসিড গঠিত হয় একা একা শিফট করে নেয়। তুই একটা গাছ লাগা না জালনার এখানে, ও জালনা দিয়ে মাথা ফাঁকা করে কেন আলোর দিকে যাবে? ও জানে তো ওদিকে আলো আছে, আমার ক্লোরোফিলের কি বলে ওটা দিয়ে শক্তি উৎপাদন তাড়াতাড়ি হবে, ওদিকেই যাবে। এই প্রাকৃতিক নির্বাচন, ডারউইনের মতবাদ, বোঝো না এই ব্যাপারটা? এই ধর্মটা কি শুধু অক্সিজেনের আছে? আরে এরকম অনেকেই করে, তোর বন্ধন করতে গেলে এরকম অনেক কাহিনী করা লাগবে, বোঝো নাই? ওকে, এগুলা হ্যাঁ। অ্যামোনিয়াতে আমাদের নাইট্রোজেনও অধাতু, হাইড্রোজেনও অধাতু, কিন্তু আপনি বলছেন যে ক্ষার হতে হলে একটা ধাতু থাকা লাগবে, তাহলে অ্যামোনিয়াকে আমরা কেন ক্ষার বলবো? আচ্ছা, ভালো কথা বলছো। আমি কিন্তু অনেকবার বলছি ক্লাসিক্যাল সেন্সে অ্যাসিড, ক্লাসিক্যাল সেন্সে বেজ। মডার্ন কোনো ডেফিনেশন তোমরা এখনো শেখো নাই। যেমন অ্যাসিডকে ক্ষারকে এটা ডিফাইন করার জন্য পুরাতন যে মতবাদ আছে একটা, সেই অনুযায়ী আমরা বলি, ওই যে আরহানিয়াস মতবাদ বলে, এটাকে পরে জানবা। সেই অনুযায়ী আমরা বলি যে অ্যাসিড থেকে প্রোটন বের হয়, হ্যাঁ, ক্ষার থেকে হাইড্রোক্সিল বের হয়, সেই বাচ্চা কনসেপ্ট অনুযায়ী। তোমরা যখন আরেকটু বড় হবা, একটু এই যে ফার্স্ট ইয়ারেই পাবা আর কি, আমি ফার্স্ট ইয়ারে থাকতেই পড়াই, বইতে সেকেন্ড ইয়ারে আছে। সো ওই জিনিসটাতে যখন দেখবা তখন আসলে অ্যাসিড অন্যভাবে হইতে পারে। যেমন ধর তোরা একটা ব্যাপার বোঝ, আমাকে একটু বলতো, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া রে বাবা, দাঁড়া একটু দাঁড়া, একটা একটা করে বললে। H+ দান করে যে, সে কি বলেন? অ্যাসিড। এখন যদি আমি উল্টা কথা বলি, H+ গ্রহণ করে যে, বল সে কি হবে? ক্ষার। শিওর বুঝে বলতেছিস? জি ভাই। তাইলে বল অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া কি করছে? এই যেখানে তাকায় দেখেন তো, অ্যামোনিয়া কি করছে? প্রোটনকে নিজের মধ্যে নিছে না? গ্রহণ করছে। প্রমাণিত। শাহরুখ খানের মধ্যে এরকম রাস্তায় দাঁড়ায় থাকবে, প্রমাণিত। এখনো বুঝোস নাই? আরে পাগল রে, ধাতুর কনসেপ্ট থেকে বের হ। ওই ধাতুর কনসেপ্ট একটা ক্লাসিক্যাল সেন্সে একেবারে বাচ্চা লেভেলের জিনিস, তুই বড় হয়ে দেখবি তখন। অ্যামোনিয়া যৌগমূলক না? অ্যামোনিয়া কেন যৌগমূলক? অ্যামোনিয়া একটা যৌগ, অ্যামোনিয়াম আয়ন একটা যৌগমূলক। অ্যামোনিয়াম আয়ন। হ্যাঁ, এত যৌগমূলক হইলো তাতে আমার কি আসে যায়? ওটা লবণ। বড় হয়ে দেখবি এটা একটা লবণ। কেন বোঝো না? এখানে অ্যাসিড, অ্যাসিড বেসিক্যালি H+ পার্টটুকু, আর এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড আর ক্ষার মিলে ওই যে লবণ তৈরি করছে। পুরো অ্যামোনিয়াম ক্লোরাইড হওয়াটা জরুরি না আর কি। আচ্ছা, এগুলো অনেক বড় লেভেলের জিনিস, বাট দেখো লজিক্যালি আলোচনায় কিন্তু সব বের হয়ে আসতেছে। দ্যাটস হোয়াট ইউ কল সায়েন্টিস্টস জব। বিজ্ঞানীরা এই কাজটাই করতো, আলোচনা করতে থাকলে একটার থেকে একটা বের হয়ে আসতো। তুমি আজকে পুরো ক্ষারের নতুন একটা সংজ্ঞা শিখলা। কি সংজ্ঞা শিখছো দেখো তো? এই যে হ্যাঁ, যে H+ গ্রহণ করে সেই শালায় বেজ। তোমার এখন আমি আর একটা অদ্ভুত জিনিস শিখাইতে পারি, সেটা তো শিখলে আরো ডিগবাজি খাবা এখনই আর কি। আচ্ছা, তোরা আমার একটা কথা বল, আমি কি এই বস্তুটাকে বলতে পারি? আচ্ছা থাক, বাদ দে, এটা না বলি, পাগল হয়ে যাবি। এটারে আমি যদি মানে মাইন্ড করিস না, আমি যদি এমনি বলতেছি আর কি। আমি যদি এটাকে বলি প্রোটন, কারো কোনো আপত্তি আছে? না। আমি কিন্তু কইতে চাই না, তোরা আমার প্যারা দিছস। এটারে প্রোটন বলছি, ঠিক আছে? এখন আমি একটা কাজ করব, আমি একটা কথা বলবো, এই কথাটাই বলবো। হ্যাঁ, আমি জাস্ট এটার কপি করে নিয়ে আসি, আমি নতুন কিচ্ছু বলতেছি না। দেখতে একই কথা বলবো আমি। এখন বলবেন যে প্রোটন গ্রহণ করে না, ও গ্রহণ তো করায় ফেলাইছি। এবার জাস্ট কথাটাকে আমি একটু চেঞ্জ করে বলবো। আমি যদি এখানে প্রোটন না লিখে, প্রোটনের অপোজিট জিনিস আপনারা ছোটবেলা থেকে কি শিখছেন? প্রোটন পজিটিভ আর আমি এবার বলবো ইলেকট্রন যে দান করে। আমি জাস্ট হ্যাঁ, দান করা, এখানেও দান করা আছে। প্রোটনের জায়গায় আমি জাস্ট ইলেকট্রন লাগাইছি। তাইলে বলেন তো এখানে অ্যাসিডের জায়গায় কি হয়ে যাবে? একটু বুঝে বলেন তো, আপনারা মাথা ঠান্ডা করে বলেন। সিম্পলি এক লাইন উল্টায় যাবে না? মানে আমি দানের জায়গায় দান রাখছি, সবই ঠিক রাখছি, শুধু প্রোটনের জায়গায় লিখছি ইলেকট্রন। তাহলে অ্যাসিডের জায়গায় কি হয়ে যাবে এবার? বেজ। বুঝিস না আমার কথা? বুঝছিস তো ক্লিয়ারলি? এই সবাই বুঝছিস? চেয়ারটা শক্ত করে এখন ধর, ধরছিস? অ্যামোনিয়া কি আবার চিন্তা করে বলতো? অ্যামোনিয়া এখানে আসলে করছিলটাকে একটু তাকায় দেখেন তো। তার মুক্ত জোড় ইলেকট্রন ছিল না?
ইলেকট্রন দান করে দিচ্ছে। জি জোরে বল, ইলেকট্রন কি করছে? ইলেকট্রন দান দান করছে। করছে। চৌরাস্তার মাথায় যে এরকম শাহরুখ খানের মতো দাঁড়ায় থাকবি, আরে খোদা। মানে যে প্রোটন গ্রহণ করলেও ইলেকট্রন দান করে। হ্যাঁ, প্রোটন Same গ্রহণ জিনিস। একই তো কথা। কারণ কি, একটু মাথা ঠান্ডা করে বোঝ, সবাই একটু চোখ বন্ধ কর, একটু কল্পনা কর, একটু মেডিটেট কর। মাইক বন্ধ কর, কার মাইকে ঝামেলা, একটু কল্পনা কর। প্রোটন একটা পজিটিভ জিনিস। পজিটিভ জিনিস যদি আমি দিয়ে দেই, যা ঘটে, আমি যদি নেগেটিভ জিনিস নিয়ে নেই, একই তো ঘটনা ঘটে। বোঝো নাই? বুঝছি। দ্যাটস ইট। তুমি প্রোটনটাকে নিছিলা, যে ঘটনা ঘটছে নেগেটিভ জিনিস বের করে দিছে, একই তো। সো যাই হোক, তোমরা যথেষ্ট বেয়াদব আছো। এই যে উপরের লাইনটা, এটাকে বলে আরহেনিয়াস মতবাদ। এগুলা ওই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে শিখবা। আমি এগুলা বলার উদ্দেশ্য ছিল না, পেঁচাইছো খোসাইছো, এই কারণে বলছি। এটাকে বলে ব্রনস্টেড লাউরি মতবাদ, অ্যাসিড ক্ষারেরই মতবাদ, যে অ্যাসিডকে ক্ষারকে ডিফাইন করার জন্য। এটা একেবারে লেটেস্ট মতবাদ, এটাকে বলে লুইস মতবাদ, যেটার কথা তোমাদেরকে বলছিলাম যে লুইস অ্যাসিড লুইস ক্ষার। বোঝো নাই বন্ধু? সো এখন ভাবো, লুইস অ্যাসিড লুইস ক্ষার হওয়ার জন্য তোমার ক্লাসিক্যাল সেন্সে যে প্রোটন ট্রান্সফার দরকার, সেসব কিচ্ছু লাগে না। ওর ইলেকট্রন দিয়ে কথাবার্তা বলা যায়। দূরও বোঝো না? ভাই লুইস অ্যাসিড নিয়ে কালকে গ্রুপে কথা হয়েছিল। হ্যাঁ, ওইটা দেখছি, খুশি হয়েছি বইলেই এখন বললাম। তা নাহলে তোমাদের ওই আলোচনা না দেখা যদি দেখতাম যে গিবত করতেছো, একজন আরেকজনের লগে মিম শেয়ার করতেছো, তাইলে আর এগুলো বলতাম না। কাজের জিনিস দেখছি বলে এইটুকু দেখাইলাম। এটা আমি এই HSC 26ও দেখাই নাই, জীবনে কোনো ব্যাচে আমি ফাউন্ডেশন পড়াইতে এসে এই জিনিস দেখাই নাই, বাট তোমাদেরকে দেখাইছি। যাই হোক, এগুলো দেখাইছি শিখানোর জন্য না, জাস্ট একটু মজা দেখানোর জন্য আর কি। আচ্ছা, আর এখানে আরেকটা ব্যাপার একটু বলা যায়, কি জানো নিয়ে কথা কইতে গেছিলাম, ভুলে গেছি। এই যে দেখো, এইবার তুমি এক্সপ্লেন করতে পারবা যে কেন এগুলো অ্যাসিড ক্ষার বিক্রিয়া। এবার তুমি এক্সপ্লেন করতে পারবা। বলেন আমাকে, সোডিয়াম মূলত এই বিক্রিয়া করার সময় কি করছিল বলেন তো? ইলেকট্রন দান করছে না? সো এবার বলেন, ইলেকট্রন দাতা মানে কি? ইলেকট্রন দাতা মানে কি? ক্ষার। একটু আগে শিখছস। দ্যাটস ওয়াই এগুলো বেস। কেউ বোঝো নাই? জীবনটা বড়ই মজার যদি তুমি হিসাব নিকাশ বোঝো, না বুঝলে জীবন বড়ই বিপদের। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়া কি লুইস অ্যাসিড হিসেবে গণ্য করা হবে? অ্যামোনিয়া তো লুইস অ্যাসিড, গণ্য করার কি আছে? গুগল করলে তো পাওয়া যায়, ওটা তো লুইস অ্যাসিড, সরি লুইস বেইজ। অ্যাসিড কেন? আচ্ছা, যাই হোক, আসো। কিছুই ডিলিট করি নাই, যা ছিল তাই আছে। কই ডিলিট করবো? ও ও লেখাটা ডিলিট করছি। হ্যাঁ হ্যাঁ, লেখাটা লাগবে। আচ্ছা দাঁড়া দেখি, আন্ডু দিলে যায় কিনা এ পর্যন্ত আমি শিওর না। এই যে থাকুক, ঠিক আছে। এটাকে বলে হচ্ছে, এইগুলো শিখানোর জন্য বলি না, এমনি বললাম আর কি। ব্রনস্টেড লাউরি মতবাদ, এগুলো পাবি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আছে আর কি, আমি ফার্স্ট ইয়ারেই পড়াই। ওকে, চলেন। সো এখন ঘটনা হচ্ছে, এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, ওই সবের ফাঁকে কিন্তু আবার এটা ভুলে যায় না, এটা বাড়ির কাজ করে দেখাবা গাঠনিক সংকেত দিয়ে। হ্যাঁ, এই যে গাঠনিক সংকেতের মাধ্যমে। সো আমাকে জাস্ট কথাটা ফাইনালাইজ করো, তাহলে ক্লাসিক্যাল সেন্সে অ্যাডভান্স চিন্তা করা লাগবে না। ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিড হাইড্রোজেন প্রতিস্থাপিত, এটা আমরা শিখছিলাম প্রশমন বিক্রিয়ার মূলনীতি। আমাকে তাড়াতাড়ি বলো, অ্যাসিড হতে গেলে তাহলে কি লাগবে আপনাদের? শেষ কথা, এক কথা। আমরা বলবো প্রতিস্থাপনীয়, হ্যাঁ, প্রোটনিক হাইড্রোজেন বা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু লাগবে। আচ্ছা, বেইজ হইতে গেলে কি লাগবে জানো? ধাতু। ধাতুর সাথে আর কিছু থাকলে থাকলো, না থাকলে নাই, কোনো সমস্যা নেই, জাস্ট ধাতু ইজ ইনাফ। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ভর্তি যারা এখনো হওয়া নাই, হয়ে বড়, একটু মার্কেটিং এর কথা না বললে নাকি খারাপ হয়। ঠিক আছে, বললাম, ভর্তি হয়ে যাও, টাটা। এই তো আর কি। এই বইপত্র পাবা কালকে রাতে ইনশাল্লাহ, তোমাদের প্রথম বইটা পাবা। আমাকে অবশ্যই আগামীকালকে সন্ধ্যার সময় 2-1 ইনবক্স করে মনে করায় দিও। ইনবক্স করবা, কে কে করবা ইনবক্স, তোমরা এখনই গ্রুপে আলোচনা করে ফেলো যে কে কে মনে করাবা দায়িত্ব নিছো। কে হার্ড কপি দিবেন? হার্ড কপি যারা কিনবি তারা পাবি, তবে হার্ড কপি এখনই দিব না, আরো কয়েকদিন পরে দিব। হার্ড কপি নিলে একসাথে 3টা নিতে হবে, কারণ হচ্ছে তোমার বারবার কুরিয়ার খরচের এক্সট্রা চার্জ, তোমারও ঝামেলা, একসাথে 2-3টা জিনিস হাতে পাইলে ভালো লাগবে আর কি। আচ্ছা, সো কালকে আমাকে 2-3 জন একটু মনে করায় দিবা সন্ধ্যার দিকে যে ভাইয়া আজকে রাতে কিন্তু অবশ্যই আমাদের ফাউন্ডেশনের পাওয়ার বুকটা দেওয়ার কথা, ঠিক আছে? সো আগামীকালকে রাতে পাচ্ছ। আর তোমরা যারা পেজে আছো তারা ভর্তি হয়ে যাও, পেজ থেকে লাইভ দেখতেছো, তাহলে পাবা। হ্যাঁ বলো।
পিডিএফ আকারে দিবেন না? তা কি আকারে দিব বাবা তোরে? আর যারা হার্ড কপি নিবে তারা তো পাবে আর কি, ঠিক আছে? ওকে, হার্ড কপি এখনই দিব না, পরে আরো আর কি। একাডেমিকের জন্য কোন রাইটারের বইটা কিনবো? কোন রাইটারেরই বই কিনবা না। আর কতবার বলবো বাবা, কলেজটা খুলতে দে বাবু রে। কেমিস্ট্রি না না, আমার বই তো কিনবি, ওটা তোর কেনাই লাগবে আলটিমেটলি, আমি জানি। কারণ হচ্ছে তুই আমার কাছে পড়িস বা না পড়িস, পেজে যায় দেখ কয়শো জন নক করে বসে আছে। কারণ জানে তো এইচএসসি 26-25 এর কাছে শোন যে বইয়ের কি অবস্থা, নাম মাত্র মানুষ কেনা লাগে তাই কেনে। সো ওটা আসবে কয়দিন কপি কত টাকা পড়বে? জানি না রে বাবা, আমরা তো পাবলিশিং এখনো যাই নাই, একটু সময় দে, ধৈর্য ধর, পাবি। আর কেমিস্ট্রি বই প্রচুর চেঞ্জ হয়, প্রতি বছরেরটাই চেঞ্জ থাকে। সো কলেজ খোলার আগে বই কিনে বিপদে পড়ো না। কয়দিন পরে দেখো তোমার বন্ধুর বই আরো অনেক আপডেটেড, তোমারটা পুরান। সো এখনই বই কেনার দরকার নেই তোমাদের। আগামী আমার কাছে একটা বই আছে, হ্যাঁ গাণিতিক রসায়ন দ্বিতীয় পত্র, ঠিক আছে, মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের। আচ্ছা খুব ভালো স্যার। এটা হ্যাঁ কি চলবে? আমি জানি না, এইসব বই ফালতু, একটা আমি পড়ি নাই, ফালতু বই ভালো বই আমি জানি না। এইসব বই হাজার হাজার বাজারে পাওয়া যায়, যার যেটা মন চায় পড়তে পারিস, কোনো সমস্যা নেই। গাণিতিক রসায়ন মানে অঙ্ক করে দিছে, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। কনসেপচুয়াল বই ইজ মেইন ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, যেখানে তোমার থিওরির আলোচনা আছে আর কি। এনিওয়ে, সো তোমাদের এটা মনে হয় 3 তারিখে না 4 তারিখে ক্লাস হবে, গ্রুপে আলোচনা করতেছি। টাটা, ভাগো, এখন ইংলিশ ভার্সনের ক্লাস আছে। ওকে ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে। স্যার,